ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফ্রিল্যান্সিং ইংলিশ। মানে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কিরকম ইংলিশ শিখতে হবে, কি কি শিখতে হবে ইংলিশের, এই টোটাল বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখব। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা স্টুডেন্ট ইংলিশে খুবই কাঁচা, আবার ধরে নিচ্ছি যে কোনো একটা স্টুডেন্ট ইংলিশে খুবই পাকা। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি কেউ ইংলিশ অনার্স মাস্টার্স করেছে, অথবা কেউ মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তো ইংলিশ কম জানুক বা বেশ জানুক, যেটাই হোক না কেন, আমাদের এই ক্লাসটা ফ্রিল্যান্সিং যদি কেউ করতে চায়, আমাদের এই ক্লাসটা করতেই হবে। কারণ নর্মাল ইংলিশ একরকম এবং ফ্রিল্যান্সিং এর ইংলিশ একটু ভিন্ন রকম। ঠিক আছে, নর্মাল ইংলিশ হলো জেনারেল ইংলিশ, এখানে আপনার হাজার হাজার ভোকাবুলারি ওখানে আছে। বাট আমাদের যে ফ্রিল্যান্সিং এর ইংলিশগুলো, এগুলো একটু ডিফারেন্ট। সে ডিফারেন্ট কি? হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সহজ, কিন্তু আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। তো আজকের ক্লাস আমি শিখাবো, আজকের ক্লাস আমি টোটাল ইংলিশ শিখাবো। তো আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন, তো ফ্রিল্যান্সিং নিয়ে যদি ইংলিশের জন্য আপনি টেনশন করেন বা উদ্বিগ্ন থাকেন, তাহলে এই ক্লাসটা আপনার টোটাল সলিউশন হবে। ঠিক আছে, আপনি যদি ইংলিশের জাস্ট খুবই বেসিক লেভেলের নলেজ থাকে, আমি ধরে নিচ্ছি যে কেউ ক্লাস 8 পর্যন্ত পড়েছে, কিন্তু সে যদি আমার এই ক্লাসটা যদি করে, তাহলে সে ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এটাই আমাদের পরিপূর্ণ ক্লাস হবে ইংলিশ নিয়ে। আবার ধরে নিচ্ছি কেউ ইংলিশে অনার্স মাস্টার্স করছে। আসলে অনার্স মাস্টার্সের যে ইংলিশ উনি শিখেছে, সেই ইংলিশগুলো সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজে আসবে না, কারণ এখানকার পরিবেশ আলাদা, এখানকার ভোকাবুলারি আলাদা। ঠিক আছে, তো সেই যদি কেউ যদি অনেক ভালো ইংলিশ পারে, কিন্তু আমাদের এই ক্লাসটাকে যদি অবহেলা করে, তাহলে আসলে কি তার অনেক অনেক জায়গাতে গিয়ে আটকে যাবে, অনেক অনেক জায়গাতে গিয়ে প্রবলেম হবে। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, দাঁড়ান আমি একটু স্ক্রিনে যাই। আমাদের আজকের ক্লাস হলো ফ্রিল্যান্সিং ইংলিশ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট 135 জন। সবাই কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, শরীফ ছাড়া সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, শরীফও শুনতে পাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। তো আমাদের প্রথমত ইংলিশ কেন প্রয়োজন, মানে ফ্রিল্যান্সিং করতে ইংলিশ কেন প্রয়োজন হবে? মূলত দুই ধরনের কাজের জন্য প্রয়োজন হয়। একটা হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য, আর একটা হলো আর প্রফেশনাল কাজ করার জন্য। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং এর যদি আমি বলি, এখানে দুইটা পার্ট। মানে আমাদের ফ্রিল্যান্সিং এর যতগুলো কাজ হয়, সকল কাজ তো ইংলিশেই হবে। আমরা তো বাংলায় বাইরের সাথে লিখতে পারবো না, বাংলায় কথা বলতে পারবো না, বাংলায় কাজও করতে পারবো না, তাই না? কেউ যদি ফ্রিল্যান্সিং করে, তার মানে সে ইংলিশের সাগরে ডুবে থাকবে। ঠিক আছে, ইংলিশের সাগরে সে ডুবে থাকবে, মানে একটা মিষ্টি যেরকম মিষ্টির রসের মধ্যে ডুবে থাকে, তো কেউ ফ্রিল্যান্সিং করার মানে হলো সেও সেরকম ইংলিশের ভিতরে ডুবে থাকবে। যাই হোক, তো এখন এই ইংলিশের সাথে আমাদের প্রতিদিনের কাজকর্ম, এখন অনেকের যেটা ধারণা যে ফ্রিল্যান্সিং করার জন্য কঠিন থেকে কঠিন ইংলিশের প্রয়োজন হয়, অনেক এক্সপার্ট লেভেলের ইংলিশের প্রয়োজন হয়। এই ধারণাটা ভুল। আপনাকে খুবই এক্সপার্ট লেভেলের ইংলিশ এটা প্রয়োজন হবে না। তো আজকের ক্লাসটা যদি আপনি পরিপূর্ণভাবে করেন, আপনি একদম পুরোপুরি রেডি হয়ে যেতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করার জন্য। তাহলে আমি যেটা বলছিলাম যে দুই ধরনের কাজে ইংলিশ প্রয়োজন হয়। একটা হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য, হ্যাঁ, আরেকটা হচ্ছে কাজ করার জন্য। কাজটা কি? আচ্ছা, প্রথম হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশনটা কি? যেমন বাইরের সাথে ইন্টারভিউ করার সময়, তারপর তার কাজটা নেওয়া, কাজটা জমা দেওয়ার সময়, ঠিক আছে, তার সাথে অনেক রকমের কমিউনিকেশন করতে হয়, অনেক কিছু তাকে লিখতে হয়। কাজটা পাওয়ার আগে তাকে কভার লেটার লিখতে হয়, কাজটা পাওয়ার সময় তার সাথে চ্যাট করতে হয়, হ্যাঁ, তারপর কাজটা জমা দেওয়ার সময় তার সাথে চ্যাট করতে হয়, কথা বলতে হয়। ওকে, অনেক কিছু তার সাথে আমাদেরকে ইংলিশে কমিউনিকেশন করতে হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো কাজ করার জন্য, প্রফেশনাল কাজ করার জন্য ইংলিশ। যেমন আমাদের কাজগুলো কি, ধরেন আপনি আমাদের কাজ তো মূল কাজ তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইড পোস্টিং। যে কাজে আপনি করেন না কেন, প্রত্যেকটা কাজে আপনাকে কি করতে হবে? ইংলিশে, তাই তো? এবং আপনাকে কাজের স্যাম্পলগুলো তৈরি করতে হবে ইংলিশে। যাই হোক, তো এখন মজার বিষয় হলো, আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনার ইংলিশটা আপনার কাছে এতটাই সহজ হয়ে যাবে, এরপর যদি আপনাকে বলা হয় যে আপনি বাংলায়
বাইরের সাথে চ্যাট করেন, আপনি পারবেন না বাংলায় চ্যাট করতে। যদি বলা হয় ঠিক আছে বাংলায় তুমি কাজ করো, আপনি পারবেন না বাংলায় কাজ করতে, কারণ ইংলিশটা সহজ, খুবই সহজ। আপনি যখন করবেন, আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে, এখনো মাত্র ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এরকম প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা খুব ভালোভাবে কাজ করতেছে, খুব ভালোভাবে বাইরের সাথে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, তো এটা ইংলিশটা বড় কোনো ব্যাপার না। তো এখন আপনি যদি ফ্রিল্যান্সিং এর মধ্যে থাকেন, কাজগুলো যদি ভালোভাবে শিখেন, আপনি সবকিছু কি করতে পারবেন। আমরা আমাদের মূল আলোচনায় আসি, বাইরের সাথে কমিউনিকেশন। তো বাইরের সাথে কমিউনিকেশন করতে হলে অনেকের যেটা ধারণা থাকে যে আমাকে বাইরের সাথে ফেস টু ফেস কথা বলতে হবে। ফ্রিল্যান্সিং এর জন্য কখনো বাইরের সাথে আপনাকে ফেস টু ফেস কথা বলতে হবে না। সবসময় যেটা কথা বলবেন সেটা হচ্ছে লিখে লিখে। তো বাইরের সাথে আমাদের কখন কথা বলার প্রয়োজন হয়? আমরা যখন এই কাজটা পাই, মানে কাজটা পাওয়ার আগে আমরা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করি। প্রথমত আমরা গিগ তৈরি করি, তাই না? গিগ তৈরি করি, আমরা প্রথমত আমাদের প্রোফাইল তৈরি করি। এটা তো একটা কমিউনিকেশন বাইরের সাথে। বায়ার পড়ার জন্য তো আমরা সেগুলো তৈরি করি। আমরা প্রথমত আমাদের ফাইবারে প্রোফাইল তৈরি করি, বা যে কোনো মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করি। তারপর আমরা গিগ তৈরি করি, আমাদের নিজেদেরকে উপস্থাপন করি। তাহলে প্রোফাইল তৈরি করতে খুব ভালো ইংলিশ লাগবে, গিগ তৈরি করতে ইংলিশ লাগবে। তারপর বায়ার যখন আমাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠায় তখন সেটাকে রিপ্লাই করতে হয়। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আপনাকেও খুব ভালোভাবে ইংলিশ তো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তারপর যখন বায়ার আপনাকে ইন্টারভিউ নেয়, চ্যাট করে, ইন্টারভিউ মানে হলে লিখে লিখে চ্যাট করা। ফেসবুকে আমরা যেভাবে বন্ধুর সাথে চ্যাট করি, তো যখন বায়ার আপনাকে চ্যাট করবে আপনার সাথে, তখন সেই চ্যাটটাও আপনাকে কি ভালো মোটামুটি ইংলিশ আপনাকে জানতে হবে, ইংলিশে চ্যাটটা করতে হবে। তারপর যখন আপনি কাজটা করবেন, কাজটা করার পর যখন জমা দিবেন, তখন বায়ারের উদ্দেশ্যে আপনাকে নোট লিখতে হবে। হ্যাঁ, আপনাকে কাজের রিপোর্টটা দিতে হবে। এরপর যদি কোনো ডিসপিউট হয় বায়ারের সাথে, বায়ার যদি বলে যে না এই কাজটা এভাবে হয় নাই, ওইভাবে করো, ওইভাবে হয় নাই, ডিসপিউট, সেই ডিসপিউটগুলো রেজলিউশন করার জন্য আপনাকে কি বায়ারের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। তো এখন যতভাবে বাইরের সাথে আপনার কমিউনিকেশন হোক না কেন, এটা নিয়ে ভয় পাওয়ার একদমই কারণ নেই। এক নাম্বার কারণ হলো, ভয় না পাওয়ার কারণ হলো, বাইরে আপনার সাথে কখনো মুখে কথা বলবে না। কারণ প্রফেশনাল কাজগুলো মৌখিকভাবে কথাগুলো বোঝানো যায় না। প্রফেশনাল কাজগুলো সবসময় লিখে লিখে বোঝানোটাই সবচেয়ে সহজ। লিখে লিখে বোঝানো সহজ, ঠিক আছে? তাহলে বায়ার আপনার সাথে সবসময় লিখে লিখে আপনার সাথে কথা বলবে। আর মানে বায়ার জানে যে আপনি ইংলিশ স্পিকার না, আপনি আপনার মাতৃভাষা ইংলিশ না, সেই জন্য আপনার সাথে খুব সহজ করে সে কথা বলবে যেন আপনি বুঝতে পারেন। ঠিক আছে? যেমন একজন জার্মান বা একজন স্পেনিশ যদি বাংলাদেশে আসে, হ্যাঁ, তাহলে অথবা একজন জাপানিজ যদি বাংলাদেশে আসে, জাপানিজ সে ইংলিশও জানে না, বাংলাও জানে না, সে শুধু জাপানিজ ভাষা ছাড়া দুনিয়ার অন্য কোনো ভাষা জানে না। তাহলে সে যদি ইংলিশে আপনার সাথে কথা বলতে না পারে, আপনি তাকে কি জ্ঞানহীন মনে করবেন? একদমই না। জাপানে খুব বড় একজন ইঞ্জিনিয়ার বাংলাদেশে আসলো, স্বাভাবিকভাবে জাপানিরা ইংলিশ শিখে না। তো জাপানের খুব বড় একজন ইঞ্জিনিয়ার যদি বাংলাদেশে আসে, এখন সে যদি ইংলিশে কর্মকর্তাদের সাথে কথা বলতে না পারে, কর্মকর্তারা কি তাকে নিয়ে হাসাহাসি করবে যে তুমি কেমন ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি ইংলিশে কথা বলতে পারো না? হ্যাঁ, তো সে জাপানিজ, সে ইংলিশে কথা না বলেও তো সে পৃথিবী সেরা। ইংলিশে কথা বলাটা আসলে বড় বিষয় না, জ্ঞানটা বড় বিষয়। ঠিক আছে? তো এখন বায়ার আপনার সে জ্ঞানটাকে মূল্যায়ন করবে, আপনার ইংলিশটাকে না। ইংলিশটাকে বায়ার জানে যে আপনি ইংলিশ কম পারেন, ইংলিশ কম বুঝেন, ইংলিশ আপনার মাতৃভাষা না। তো সেই জন্য সে এমনভাবে আপনার সাথে কথা বলবে যেন আপনি সহজ করে বুঝতে পারেন। এবং ইংলিশটা কম পারাটা বা কম বুঝেটাকে সে কখনো হাস্যকর মনে করবে না, বা সে কখনো এটাকে নেগেটিভলি নিবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি। নেগেটিভলি সে নিবে না, এবং সে আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে সে আপনার লেখাগুলোকে পড়বে। যেমন গ্রামের কম শিক্ষিত একটা মানুষ যদি আপনাকে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে যদি অনেকগুলো ভুল থাকে, আপনি কি করবেন? তাকে নিয়ে হাসাহাসি করবেন, নাকি আপনি তাকে সহানুভূতির সাথে দেখবেন যে না, সে আসলে বেশি পড়াশোনা করে নাই, সেই জন্য ভুল করছে, বানান ভুল করছে, তখন আপনি নিজ গুণে সেগুলো বুঝে নেবেন। ঠিক বায়ারও সেরকম সহানুভূতিশীল। তো সে চায় আপনি আসলে কাজটা পারেন কিনা। ঠিক আছে? তো ইংলিশ নিয়ে, কমিউনিকেশন নিয়ে আপনার যে এই মন অক্ষুণ্ণ হওয়া না, মানে মনের মধ্যে যে হীনমন্যতা বোগা, এটা বোকার কোনো কারণ নাই। আপনি আপনার মতো করে ইংলিশ বলবেন, ইংলিশে লিখবেন। তবে যদি আপনি এই মানে বায়ারের সাথে ইন্টারভিউ করতে করতে, বায়ারের সাথে এরকম কমিউনিকেশন করতে করতে আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন। একসময় আপনি কি ইংলিশে অনেক অনেক এক্সপার্ট হয়ে যাবেন করতে করতে।
তাহলে ভয় পাওয়ার এক নম্বর কারণ হলো বায়ার আপনাকে কখনো এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ করবে না। হ্যাঁ, এবং 2 নম্বর কারণ হলো আপনি কি সবকিছু লিখে লিখে আপনি করতে পারবেন। আচ্ছা, 3 নম্বর কারণ হলো ভয় না পাওয়ার যে কারণটা, আমরা যখন এই কাজগুলো যখন আমরা শিখাই, ধরুন আমরা আমাদের একটা ক্লাস হয় কি নিয়ে আমাদের কোর্সের মধ্যে, আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যেই ইংলিশ কোর্স আছে। কিভাবে? আমি যখন প্রোফাইল তৈরি করা শিখাই, প্রোফাইল তৈরি করা, হ্যাঁ, তো প্রোফাইল তৈরি করা মানে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, তারপর প্রোফাইল তৈরি করা। তো প্রোফাইল তৈরি করার সময় আপনার টাইটেলটা কিভাবে লিখবেন, ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কি আমি আলোচনা করি। কিভাবে ইংলিশে লিখবেন, ইংলিশের মিনিংটা কি হবে, মানে আপনি সেন্সটা কি হবে, ভাবটা কি হবে, কোনটা মিন করবেন, কিভাবে আপনি ওই জিনিসগুলোকে বাংলায় লিখবেন, বাংলায় লিখে কিভাবে আপনি ইংরেজিতে কনভার্ট করবেন। তাহলে আমাদের যে, আমি যদি বলি যে আমাদের এই মানে প্রোফাইল তৈরি করার, ফাইবারের প্রোফাইল তৈরি করার যে ক্লাসটা, সেটা ফাইবারের প্রোফাইল তৈরি করার ক্লাসটা প্লাস সেটা ইংলিশের ক্লাস। কেন ইংলিশের ক্লাস? কারণ আমি লাইন বাই লাইন আমি বলি এবং বুঝিয়ে বলি যে আপনি কিভাবে কোন সেন্সটা আপনি লিখবেন, কোন কাজটা পারেন, কিভাবে আপনি সেটা বাংলায় মনের ভাবটা লিখবেন, লিখে সেটাকে কিভাবে আপনি ইংরেজিতে এক্সপ্রেস করবেন, হ্যাঁ, বিস্তারিতভাবে আমি বলি। তাহলে আমাদের প্রোফাইল তৈরি করার ক্লাসটা, এটা প্রোফাইল তৈরিও শিখবেন, পাশাপাশি ইংলিশও কিন্তু আপনার শেখা হবে। হ্যাঁ, মানে বায়ার কোন কোন শব্দগুলো এখানে ইনক্লুড করতে হবে প্রোফাইলের মধ্যে, কিভাবে আপনি বায়ারের সামনে অ্যাপিয়ার হবেন, কিভাবে আপনি তাকে আপনার নিজের স্কিলটাকে বুঝাবেন, হ্যাঁ, এই সব কিছুটি ইংলিশ দিয়ে। তাহলে আমাদের প্রোফাইল তৈরি করার যে ক্লাসটা, দিস ইজ অলসো অ্যান ইংলিশ ক্লাস। আমাদের গিগ তৈরি করার ক্লাসটা, এই যে গিগ তৈরি করার সময় গিগের টাইটেল আমরা কিভাবে লিখবো, কি লিখবো, কোন কোন শব্দগুলো আমরা ব্যবহার করব, তারপর গিগের ডেসক্রিপশনের জন্য আমরা কোন কোন শব্দ ব্যবহার করব, প্যাকেজের মধ্যে কিভাবে লিখবো, কিভাবে নিজের মনের ভাবটা বাংলায় লিখবো, সে বাংলা থেকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করব, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়। তাহলে আমাদের গিগ তৈরি করার যে ক্লাসটা, সেই ক্লাসটা 1 নম্বরে গিগ তৈরি করার ক্লাস, আবার 2 নম্বরে হলো ইংলিশের ক্লাস। ঠিক আছে? তো যখন আপনি কাজটা শিখবেন, মনে করেন ফেসবুক মার্কেটিং বা ক্লাসিফাইড পোস্টিং আপনি কাজটা শিখতেছেন, তো ওই কাজের জন্য আপনি যখন কাজটা শিখতেছেন, তখন কাজটা কিসে শিখতেছেন? ইংলিশে কিন্তু শিখতেছেন। আমি বাংলায় এক্সপ্লেন করতেছি, কিন্তু আপনি লিঙ্ক দিচ্ছেন বা কোনো একটা কিছু লিখতেছেন, সবকিছু কিন্তু ইংলিশে। আপনি যে রিপোর্টগুলা নিয়ে আসতেছেন, রিপোর্টটা তৈরি করতেছেন, সেটাও ইংলিশে। হ্যাঁ, এবং এই রিপোর্টগুলা তৈরি করা, এটা বাংলায় আসলে কি অনেক কঠিন হয়ে যাবে বাংলায় করা, বাট ইংলিশে সহজ। আপনি যদি কাজটা মনোযোগ সহকারে শিখেন, ওই কাজের মধ্যে যে ইংলিশ শব্দগুলো আছে, কাজের ভিতরে যে প্রফেশনাল ইংলিশ শব্দগুলো আছে, ওই শব্দগুলো কখন আপনি আয়ত্ত করে ফেলেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। সুতরাং আমাদের যতগুলো কাজ শেখানোর ক্লাস আছে, প্রত্যেকটা কাজ শেখানোর ক্লাস একটা কাজ শেখানোর ক্লাস, পাশাপাশি একটা ইংলিশের ক্লাস। হ্যাঁ, মানে আপনার অবচেতন মনে আপনি ইংলিশটা শিখে ফেলবেন, এবং কাজ এবং ইংলিশ দুইটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি যদি বলি যে আমাদের যতগুলো ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসই একটা ইংলিশের ক্লাস। জি, প্রত্যেকটা ক্লাসই একটা ইংলিশের ক্লাস। ঠিক আছে? তো আপনি যদি শুধু আমাদের ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করেন, হ্যাঁ, তাহলে এই একটা কাজের মধ্যে যতগুলো টেকনিক্যাল শব্দ আছে, যতগুলো ইংলিশ শব্দ আছে, এবং আমরা সবগুলো কিন্তু ইংলিশ, সবগুলো ইংলিশ, আমরা ইংলিশের মধ্যেই থাকতেছি। আবার যখন আমরা বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করি, ক্লাসটা যখন আমরা করি, তখন আমরা অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পড়ি, সেগুলোতে ইংলিশে লেখা থাকে, আমরা পড়ে সেগুলোর আমরা রিপ্লাই করি, ইংলিশে তো রিপ্লাই করি। আবার রিপ্লাইগুলো লেখার সময় কিভাবে আপনি রিপ্লাই করবেন, কিভাবে কোন কোন শব্দগুলো দিবেন, কিভাবে সেগুলোকে বাংলায় কনভার্ট করবেন, আপনার মনের কথাগুলোকে ইংরেজি থেকে বাংলায়, সেগুলো কি বলি। তাহলে আমাদের বায়ার রিকোয়েস্টের রিপ্লাইয়ের ক্লাসটাও একটা বায়ার রিকোয়েস্টের রিপ্লাইয়ের ক্লাস, পাশাপাশি ইংলিশের ক্লাস। আবার বায়ারের সাথে ইন্টারভিউর ক্লাসটাও এই বায়ারের সাথে ইন্টারভিউ প্লাস কি, প্লাস আমাদের ইংলিশের ক্লাস। আবার আপনি কাজটা পাওয়ার পর কিভাবে কাজের রিকোয়ারমেন্টগুলো বুঝে নেবেন, কিভাবে জব স্ট্র্যাটেজি তৈরি করবেন, কিভাবে জব প্ল্যান তৈরি করবেন, এই ক্লাসটাও আমাদের কি জব প্ল্যান, মানে কাজ, এটাও একটা ইংলিশের ক্লাস। তাহলে সহজ কথা যদি আমি বলি, তারপর পাশাপাশি আমাদের যতগুলো সাপোর্ট হয়, এই যে অমুক স্টুডেন্ট প্রথম মাসে $300 ইনকাম করছে, তাহলে অমুক স্টুডেন্ট প্রথম মাসে $300 ইনকাম করার সময় সে কোন কোন বায়ারের সাথে কি কি বলছে, কি কথা বলে বায়ার তাকে কাজ দিয়েছে, প্রত্যেকটা জিনিস তো ইংলিশে। যে প্রত্যেকটা জিনিস আমরা কি পড়ে সেগুলোকে এক্সপ্লেন করি, ডেসক্রাইব করি, পড়ে কি সবাইকে বুঝাই দিই। তাহলে দিস ইজ অলসো অ্যান ইংলিশ ক্লাস। আমাদের প্রত্যেকটা সাপোর্টের ক্লাসও একটা ইংলিশ ক্লাস। তো সুতরাং
আমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে আমি অনেক কিছু শিখাবো, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আমাদের প্রত্যেকটা ক্লাস হলো কি ইংলিশের ক্লাস। তো এখন অনেকের যেটা ধারণা, অনেকের, আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো ফ্রিল্যান্সিং করার জন্য ক্লাস 8 লেভেলের ইংলিশে যথেষ্ট, ঠিক আছে? বাট কখনো বলি না যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশের প্রয়োজন নাই। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ক্লাস 8 লেভেলের ইংলিশ যথেষ্ট, কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য ক্লাস 8 লেভেলের ইংলিশ যথেষ্ট না। আমার কথাটা আরেকবার বুঝেন। আপনি ফ্রিল্যান্সিং এ আসেন নাই, হ্যাঁ, আপনি এই মুহূর্তে ক্লাস 8 লেভেলের ইংলিশ আপনার আছে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, অগ্রসর হতে পারবেন। কিন্তু ওই ফ্রিল্যান্সিং এ অগ্রসর যখন হবেন, তখন ফ্রিল্যান্সিং এর কোর্সের ভিতরে আপনাকে ইংলিশের কোর্সটা করতে হবে। এবং আমাদের যে ফ্রিল্যান্সিং এর জন্য আমি আলাদাভাবে একটা ক্লাস করাচ্ছি, হ্যাঁ, এখানে তো আমি ইংলিশ শিখাবো, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাসই ইংলিশের ক্লাস। প্রত্যেকটা ক্লাসেই আমাদের কি, আপনি দেখবেন, যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে কি এখানে ইংলিশের ক্লাস, ইংলিশ এখানে আছেই। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি কখনোই বলি না যে ফ্রিল্যান্সিং করার জন্য, মানে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ক্লাস 8 লেভেলের ইংলিশ যথেষ্ট। কিন্তু ক্লাস 8 লেভেলের ইংলিশটাকে নিয়ে যদি আপনি বলেন যে আমি আর কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝবো না, এই ক্লাস 8 লেভেলের ইংলিশ দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব, এই ক্লাস 8 লেভেলের ইংলিশ দিয়ে আমি বাইরের সাথে কথা বলবো, সেটা সম্ভব না। হ্যাঁ, ক্লাস 8 লেভেলের নলেজ আপনার আছে, তারপর আপনি আমাদের কোর্স, এবং আমাদের কোর্সের মধ্যে আমরা আপনাকে প্রিপেয়ার করব, আমরা আপনাকে ইংলিশ শিখাবো, বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, কাজ করা, কাজ জমা দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে আপনার ইংলিশ লাগবে, এবং প্রত্যেকটা স্টেপে আমরা আপনাকে ইংলিশ শেখাবো, শিখে আমরা আপনাকে প্রিপেয়ার করবো কি জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। তো ক্লাস 8 লেভেলের ইংলিশ দরকার। আপনি ক্লাস 8 লেভেলের ইংলিশ থাকুক বা অনার্স লেভেলের ইংলিশ থাকুক, যেটাই থাকুক না কেন, এটা দিয়ে আপনি সরাসরি যদি ফ্রিল্যান্সিং এ যান, আপনি সাগরের মধ্যে ডুবে থাকবেন। তাহলে কি হবে? ক্লাস 8 লেভেলের ইংলিশ, তারপর আপনি আমাদের কোর্সে আসবেন, আমাদের কোর্সে আমরা আপনাকে পরিপূর্ণভাবে প্রিপেয়ার করে দেবো। আপনি ইংলিশে আগে থেকে জানলেও ভালো, হ্যাঁ, না জানলেও কোনো সমস্যা নেই, আমরা সবকিছু আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য উপযোগী করে আমরা আপনাকে ইংলিশটা শেখাবো। তারপর আপনি কি, যখন আপনি যখন এখানে যাবেন, ইংলিশে শিখবেন, ঠিক আছে, তখন আপনার জন্য জিনিসটা সহজ হবে। মানে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনার জন্য জিনিসটা সহজ হবে। আচ্ছা, এখন আমি কয়েকটা জিনিস দেখাই। আচ্ছা, আমি যতগুলো কথা বলেছি, সবাই কি এতটুকু কথা বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা 1 দেখান, যারা বুঝতে পারেননি তারা 2 দেখান। সবাই বুঝতে পেরেছে? আপনারা দয়া করে সবাই পার্টিসিপেট করবেন। সবাই পার্টিসিপেট করলে আমার ভালো লাগবে। যেমন খন্দকার তাজুল পার্টিসিপেট করতেছে না। তাজুল, এখন ঠিক আছে। একটু পার্টিসিপেট করলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনারা সবাই আমার সাথে আছেন। ইভেন যাদের ক্যামেরা নাই তারাও 1-2 দেখান, যাদের ক্যামেরা অন করেন নেই। সমপলে সবাই ক্যামেরা অন করেন, তাহলে আমারও দেখতে ভালো লাগবে, আপনাদেরও মনোযোগ হবে। আচ্ছা, তাহলে এবার আমি কথা বলবো জেনারেল ইংলিশ বনাম টেকনিক্যাল ইংলিশ, মানে অতীতের ইংলিশ আর বর্তমান ইংলিশ। একসময় ইংলিশটা ছিল খুব কঠিন বিষয়, বাট বর্তমানে টেকনোলজির কারণে ইংলিশটা এখন আমাদের কাছে অনেক সহজ বিষয়, ঠিক আছে? আমি কিন্তু এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো হলো কি এই প্রাসঙ্গিক কথা বা ভূমিকা বলতে পারেন, হ্যাঁ, বা ভূমিকা হলে এখানে অনেকগুলো ইনফরমেশন ছিল, এগুলা অবশ্যই আপনার শোনার দরকার ছিল। তো এখন আমি আমাদের মূল কথাটা আমি শুরু করব। একসময় ইংলিশটা ছিল খুব কঠিন জিনিস, হ্যাঁ, যেমন আমরা ভোকাবুলারি মুখস্থ করতাম স্কুলে বা কলেজে, আমাদেরকে জোর করে ভোকাবুলারি মুখস্থ করাইতো, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ করাইতো, অনেক কিছু আমাদেরকে মুখস্থ করাইতো, এবং আমরাও সেই শব্দের অর্থ মুখস্থ করতাম, তাই না? এখন একটা মানুষ তার সারা জীবনে কয়টা শব্দের অর্থ মুখস্থ করতে পারে? 1000টা, 5000টা, 10,000টা, এরপরে আসলে খুব একটা পারা যায় না। কিন্তু ভোকাবুলারিতে আছে লক্ষ লক্ষ। পুরো ডিকশনারি কি কেউ মুখস্থ করতে পারবে? পারবে না। আবার পুরো ডিকশনারি আপনি মুখস্থ করে ফেলেছেন, তারপরে তো অনেকগুলা শব্দের অর্থ আপনি কি বুঝতে পারবেন না। অনেকগুলো শব্দ আছে, হ্যাঁ, যেগুলো কি বোঝানো যায় না। যেমন আমি বললাম যে সে একটা মফিস। মফিস বলতে এটা মনে করেন, এই মফিস নামে কেউ থাকলে দয়া করে মাইন্ড করবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। এই
মনে করেন, আচ্ছা শব্দ আমি এই নামটা বাদ দিই, নাম দিয়ে বলাটা ঠিক হবে না। মনে করেন আমি বললাম যে সে একটা গরু, জাস্ট মনে করেন সে একটা গরু। হ্যাঁ, এখানে গরু দিয়ে আমি কাউ বুঝাই নাই, গরু দিয়ে আমি বুঝাইছি যে বোকা, তাই না? এখন আপনি ডিকশনারিতে যদি কাউ শব্দটা যদি খুঁজেন, গরু শব্দটা যদি খুঁজেন, তাহলে এখানে তো আপনি পাবেন কাউ। তাহলে এটা তো আমি তো আসলে বুঝাতে চেয়েছি সে একটা কাউ না, সে একটা বোকা, সেটা বুঝাতে চেয়েছি। হ্যাঁ, কাউ বা গরু শব্দটা দিয়ে। তো যাই হোক, তো এইভাবে অনেকগুলা শব্দ আছে যেগুলো ডিকশনারিতে আপনি পাবেন না। হ্যাঁ, যেমন নতুন নতুন অনেকগুলো শব্দ, ঠিক আছে, অনেকগুলো শব্দ আপনি সেগুলো ডিকশনারিতে পাবেন না। তো যার ফলে কিন্তু আপনি গুগলে সবকিছু পাবেন। তাহলে আগে আমাদের ইংলিশটা ছিল খুব কঠিন, আগে আমাদেরকে অনেক অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হইতো। এখন আপনাকে কোনো ভোকাবুলারি মুখস্থ করতে হবে না। কেন হবে না? আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে না, আপনি যদি ট্রান্সলেটে যান, translate.google, এখানে যদি যান, translate.google.com, এখানে যদি যান, তাহলে আপনি যে কোনো একটা শব্দ, যে কোনো একটা বাংলা শব্দ লেখেন, সেই বাংলা শব্দের ইংরেজি চলে আসবে, ইংরেজি শব্দের বাংলা চলে আসবে, তাই না? আমরা যদি লিখি এখানে কাউ, ঠিক আছে, ইংলিশে যদি লিখি এখানে কাউ, বেঙ্গলিতে চলে আসছে কি গাবি, তাই তো? এই গাবিকে আমরা আরো অনেকভাবে কিছু বলতে পারি, যেমন গাবিকে গাবি বলি, গাই বলি, গাবি গরু, তাই তো? ভয়ে কাতর করা, ভয় প্রদর্শন করা, হ্যাঁ, অমার্জিত, স্ত্রীলোক, অনেকগুলো কিন্তু আমরা পাচ্ছি। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি যে কোনো একটা ইংরেজি শব্দ লিখি, তাও আমরা বাংলায় কনভার্ট করতেছি। হ্যাঁ, মনে করেন আমি লিখলাম মনে করেন সে একজন কৃপণ লোক। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে বাংলায় বেঙ্গলি যদি আমি এখানে সিলেক্ট করি, বেঙ্গলিতে যদি আমি লিখি কৃপণ, তাই না? তাহলে কৃপণের শব্দটা কিন্তু এখানে চলে আসতেছে, তাই তো? তাহলে সে একজন কৃপণ লোক, এটাকে কিন্তু আপনি কি বাংলায় লিখছেন কিন্তু ইংলিশে কনভার্ট করতে পারতেছেন না, কারণ কৃপণ শব্দটার অর্থ আপনি জানতেছেন না। আর কৃপণ শব্দটা আপনি কি মানে সেটার বাংলার ইংরেজিটা কি হবে আপনি সেটা জানেন না, বা ইংরেজির অর্থটা আপনার জানা নেই। তাহলে আমি যদি গুগলে আপনি যদি সার্চ করেন, মুহূর্তের মধ্যে আপনি সেটা ইংরেজি পাচ্ছেন, এবং ইংরেজিতেও পাচ্ছেন, উচ্চারণও পাচ্ছেন। কি হবে কৃপণ ইংরেজি কি? স্টিঙ্গি, তাই তো? তাহলে হি ইজ এ স্টিঙ্গি পারসন, অথবা হি ইজ এ স্টিঙ্গি ম্যান আমরা বলতে পারি। তাহলে আরো যেটা আছে, হ্যাঁ, মাইজার, আমরা এই শব্দটা সবচেয়ে বেশি ইউজ করি। মাইজার, হ্যাঁ, স্কর্চ, আরো অনেকগুলো শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে প্রতিশব্দ না, সমার্থক শব্দ, বা মানে কি সিনোনিম, ঠিক আছে? তাহলে আমরা এই শব্দটাও ব্যবহার করতে পারি, আবার কি মিজার এই শব্দটাও ব্যবহার করতে পারি, আর অনেকগুলো শব্দ আছে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা বর্তমানে আমাদেরকে কোনো শব্দের অর্থ জানার জন্য ডিকশনারি খোলার প্রয়োজন নাই। আমরা যদি কোনো বেঙ্গলি থেকে ইংলিশ জানতে চাই, আমি বেঙ্গলিতে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাংলাটা লিখবো, ইংরেজিটা চলে আসবে। আবার আমি যদি ইংলিশ থেকে বেঙ্গলিতে জানতে চাই, তাহলে আমি ইংলিশটা এখানে সিলেক্ট করব, এখানে আমি ইংলিশ টু বেঙ্গলিটা এখানে সিলেক্ট করব। ইংলিশে যদি আমি সিলেক্ট করতে চাই, ইংলিশে কি লিখবো, মনে করেন আমি ইংলিশে লিখলাম ইংলিশে লিখলাম পাথফাইন্ডার, তাই তো? তাহলে পাথফাইন্ডারের ইংরেজি কি? পথ চলা বা পথিকৃৎ, প্রবর্তক। হ্যাঁ, তাহলে আমরা আপনার যেটা একটা শব্দের তো অনেকগুলো অর্থ থাকে, আপনি যে সেন্টেন্সের জন্য তৈরি করতেছেন সেই সেন্টেন্সের জন্য যেটা সবচেয়ে হয়, কঠিন হয়, মানে যেটা সবচেয়ে প্রাসঙ্গিক হয়, ঠিক আছে? তাহলে পাথফাইন্ডার তো কি? পথ চলা হতে পারে, পথিকৃৎ হতে পারে, প্রবর্তক হতে পারে, ঠিক আছে? যেমন এই জিনিসটার প্রবর্তক হলো অমুক, ঠিক আছে? তখন আমরা বলতে পারি যে হি ইজ দ্য পাথফাইন্ডার অফ দিস। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যে কোনো শব্দ, তার মানে আমাদের দুইটা ডিকশনারির কাজ কিন্তু হয়ে গেল। একটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, আর একটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। হ্যাঁ, আমরা যখন ইংলিশে লিখবো, আমরা যখন পড়বো কোনো কিছু, তখন আমাদের কি প্রয়োজন হয়? আমরা যে জিনিসগুলো পড়তেছি সেটার ইংরেজি শব্দের বাংলা অর্থ কি, তাই না? তাহলে আমি বাংলা ইংরেজি শব্দগুলো আমি এখানে লিখলে আমার বাংলা অর্থটা চলে আসবে, তাই তো? আমি সেটা বুঝে নিতে পারবো। পড়ার সময় আমার কি লাগবে? ইংলিশ টু বেঙ্গলি। আর যখন আমি লিখবো,
লিখার সময় আমি মনে মনে একটা ভাব তৈরি করব, মনে মনে আমি একটা সেন্টেন্স তৈরি করব এবং সেই সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে লিখব। তাহলে মনে মনে আমি একটা সেন্টেন্স লিখলাম যে সে এই আউটসোর্সিং এর পথিকৃৎ। হ্যাঁ, আউটসোর্সিং বাদ দেন, মনে করেন সে এডিসন বৈদ্যুতিক বাতির পথিকৃৎ। হ্যাঁ, আবিষ্কারক বললাম, পথিকৃৎ বললাম, বা যেখানে যেভাবে আমরা আমরা বলি না কেন, তাহলে আমি সেভাবে মনে মনে একটা শব্দ, একটা সেন্টেন্স তৈরি করলাম। ওই সেন্টেন্সের মধ্যে আপনি দেখবেন যে একটা শব্দ এসে আপনি আটকে যাচ্ছেন। ঠিক আছে? যেমন কাশেম, কাশেম কি রকেটের উদ্ভাবক, হ্যাঁ, অথবা পথিকৃৎ। যাই হোক, আমি আপনারা যে কোনো একটা জিনিস এটা মনে মনে ধরে নেন। তাহলে আমরা যখন কোনো একটা কিছু তৈরি করি, কোনো একটা সেন্টেন্স যখন আমরা বাংলায় মনে মনে তৈরি করি, তখন আমরা আসলে 80 থেকে 90% শব্দের অর্থ আমরা জানি। ঠিক আছে? আমি আমার মনের ভাব যখন প্রকাশ করব ইংরেজিতে, মনের ভাব ইংরেজিতে প্রকাশ করার আগে, বলার আগে বা লিখার আগে আমাকে তাকে বাংলায় আগে চিন্তা করতে হবে। আমাদের চিন্তাটা আসবে কিসে? বাংলায়। আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, আমরা কথা বলি বাংলায়। বাংলায় আমি কি করি? মনে মনে সেই জিনিসটাকে, মানে আমরা ইংরেজিতে চিন্তা করতে পারি না, আমরা চিন্তা করি বাংলায়। চিন্তা করে বাংলায় আমি যেটা বললাম সেই জিনিসটাকে আমি কি করব? বাংলায় মনে মনে আমি তৈরি করি, তাই তো? তৈরি করার পর সেই জিনিসটা আমি জাস্ট কনভার্ট করি বা ট্রান্সলেট করি ইংরেজিতে। তাহলে আমাদের থিঙ্কিংটা হচ্ছে বাংলায়, সেন্টেন্সটা তৈরি হচ্ছে বাংলায়, এবং সেই সেন্টেন্সটাকে যখন আমি মুখে বলতেছি আমি জাস্ট কনভার্ট করে বলতেছি। ঠিক আছে? তাহলে এখন আপনি যখন মনে মনে কোনো একটা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে, বাইরের সাথে আপনাকে জিজ্ঞেস করতে, আপনি বাইরের সাথে আপনি কথা বলতেছেন বা লিখতেছেন, কোন একটা জিনিস আপনি মনে মনে চিন্তা করছেন বাংলায়, তো আপনি দেখবেন, হ্যাঁ, যেমন আমি পুঁইশাক দিয়ে ভাত খেয়ে বাজারে গেলাম, অথবা আমি, মানে যেভাবে হোক না কেন, আপনি যে একটা সেন্টেন্স যখন আপনি লিখবেন তখন দেখবেন যে আপনার 90% শব্দ আপনি পারেন, সুতরাং একটা শব্দ আপনি এসে কি আটকে গেছেন। ঠিক আছে? একটা শব্দ আপনি এসে আটকে গেছেন, তো একটা শব্দ যদি আপনি কি এখান থেকে দেখে নিতে পারেন, আপনি বাংলায় লিখবেন শব্দটা, বাংলা থেকে ইংলিশ। ঠিক আছে? তাহলে এখানে এখানে চলে আসবে সেই শব্দটা। তাহলে আমরা যখন লিখবো, কোনো কিছু লিখবো, আমরা বাংলায় লিখবো, যেমন আমি লিখলাম এখানে কলম। আমি সহজ দিয়ে বুঝাচ্ছি। আমি লিখলাম কলম, যেমন আমাকে 5টি কলম দাও। ঠিক আছে? অথবা আমার একটি কলম আছে। তাহলে আমি কলম শব্দের ইংরেজি আমি জানি না, তখন আমাকে কি লিখতে হবে? আমি মনে মনে একটা সেন্টেন্স তৈরি করলাম যে আমার একটি কলম আছে, মনে মনে আমি একটা সেন্টেন্স তৈরি করলাম। এখন আমার আই, হ্যাঁ, আই হ্যাভ, আমার আছে, আমার আছে, আই হ্যাভ, তাই তো? তাহলে কি আছে? কলম। এখন কলমের ইংরেজি আমি জানি না, তখন কি হবে? তখন আমি এখানে ইংলিশ ট্রান্সলেটে আসবো, বেঙ্গলিতে সিলেক্ট করব, এখানে কলম লিখব, এবং এখানে ইংলিশে সিলেক্ট করব, এখানে কি ইংলিশে সিলেক্ট করলে ইংলিশটা চলে আসবে। তাহলে কলমের, তাহলে আমি মনে মনে আমার সেন্টেন্সটাকে সাজাতে পারতেছি, যে একটা শব্দের জন্য আমার পুরা মিনিংটা আটকে ছিল, হ্যাঁ, সেখানে কি এখানে চলে আসলো। যেমন করিম সাহেব একজন কৃপণ লোক। হ্যাঁ, তাহলে মিস্টার করিম, করিম সাহেব আমরা জানি, লোক ম্যান এটাও জানি, কৃপণ এই শব্দটার জন্য কিন্তু আপনি আটকে গেছেন। এই শব্দটার জন্য আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারতেছেন না, কৃপণ। এখন কৃপণ অ্যাকচুয়ালি আপনার ইংলিশটা কি হবে? আপনি যদি একটু এখানে লেখেন কৃপণ, লিখে এখানে যদি ইংলিশে সিলেক্ট করেন, আপনি শব্দ এটাও দিতে পারেন, মাইজার এটাও দিতে পারেন, এইটাও দিতে পারেন। তাহলে আমি বর্তমানে, আমরা আগে আমাদেরকে দুইটা বই আমাদের টেবিলে থাকতে হইতো, দুইটা ডিকশনারি বই, একটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, আরেকটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। দুইটা ডিকশনারি আমাদের সামনে থাকতে হইতো, এবং ইংলিশ টু বেঙ্গলিটা সহজ হলেও, বাট বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারিটা খুঁজে পাওয়াটা অনেক কঠিন ছিল। কোন একটা বাংলা শব্দের ইংরেজি অর্থ খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল, কারণ বাংলা ডিকশনারি অনেক জটিল। হ্যাঁ, অনেক, প্রায় 49টা বা 50টা বর্ণমালা। তো তো আমাদেরকে এখন কোনো ডিকশনারি প্রয়োজন হয় না, পৃথিবীর সকল শব্দের অর্থ আপনি এখন জানেন। আপনি গুগল ট্রান্সলেটর এই বিষয়টা ব্যবহার করতে পারেন, তার মানে হলো পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ আপনি জানেন। হ্যাঁ, সকল বাংলা শব্দের ইংরেজি অর্থ আপনি জানেন। শুধু জানেনই না, আপনি এগুলোর সমার্থক শব্দগুলো জানেন। সমার্থক শব্দ, এই যে কৃপণ, কৃপণের ইংরেজি হলো এটা, এটার উচ্চারণ আপনি জানেন,
আবার এটার যে সমার্থক শব্দ যেগুলো হবে সেগুলো সেগুলো আপনি জানেন। আমি সহজ করে আমি একটা ইয়া দিয়ে বুঝাই। মনে করেন সে আমি বললাম জ্ঞানী, তাই না? জ্ঞানী, তাহলে জ্ঞানীর ইংরেজি কি হবে? ওয়াইস, তাই তো? তো ওয়াইসের আরো কি হবে? ওয়াইস হতে পারে লার্নড হতে পারে, তাই না? এরুডাইট, অ্যাডাপ্ট, হ্যাঁ, জুডিয়াস, এভাবে রেশনাল অনেকগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা প্রথমত কোন একটা বাংলা শব্দ লিখে সেই শব্দটাকে পাচ্ছি, সেই শব্দটার উচ্চারণ পাচ্ছি, এবং সেই শব্দের আরো যতগুলো সিনোনিম আছে, যতগুলো প্রতিশব্দ আছে, সবগুলো প্রতিশব্দ আমরা পাচ্ছি। ঠিক আছে, সবগুলো শব্দ আমরা পাচ্ছি। তাহলে আমাদের জন্য কিন্তু জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। ওকে, সহজ হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যখন ইংরেজি লিখবো, লিখার সময় অন্যতম প্রতিবন্ধকতা হলো যে আমরা মনে মনে কোনো একটা শব্দ আসছে, আমি একটা সেন্টেন্স মনে মনে সাজিয়েছি, একটা শব্দের জন্য বা দুইটা শব্দের জন্য আমি মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, তখন ওই একটা বা দুইটা শব্দ আপনি এই বাংলা শব্দ এখানে লিখবেন, সেটা ইংরেজি চলে আসবে, ওই ইংরেজিটাকে দিয়েই আপনি কি সুন্দরভাবে আপনার কথাটা বলতে পারবেন বা লিখতে পারবেন। এবং এইভাবে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে একই শব্দ বারবারই আপনি কি ইউজ করতেছেন। বাইরের সাথে যখন কথা বলতেছেন বা চ্যাট করতেছেন, একই শব্দ বারবারই আপনি ব্যবহার করতেছেন। তো ব্যবহার করতে করতে এই শব্দগুলো আপনার কাছে একদম মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনাকে এভাবে সার্চ করতে হবে না। আপনি যদি 3 মাস যদি মনোযোগ দিয়ে ফ্রিল্যান্সিং করেন, তাহলে বাইরের সাথে কথা বলার জন্য যতগুলো ইংরেজি শব্দ দরকার, আপনি যেভাবে আপনি সার্চ করতেন ওইভাবে আপনাকে আর সার্চ করতে হবে না। ওইভাবে 200-300 শব্দ যদি আপনি সার্চ করেন বা আপনার আয়ত্ত হয়ে যায়, এরপর দেখবেন যে এর বাইরে আর কোনো শব্দ প্রয়োগই হচ্ছে না। তখন আপনি খুব স্মুথলি এবং খুব স্ট্রংলি আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন। তাহলে ইংলিশটা যখন আমাদের ডিকশনারি বেসড ছিল, তখন ইংলিশটা অনেক কঠিন ছিল। হ্যাঁ, কিন্তু ইংলিশটা যখন আমাদের এখন এই ওয়েবসাইট বেসড বা টেকনোলজি বেসড, তাহলে আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে তাৎক্ষণিকভাবে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেটর অ্যাপস তো আপনি মোবাইলে পাবেন। হ্যাঁ, গুগল ট্রান্সলেটর অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আপনি যে কোনো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা আপনি করতে পারবেন। তার মানে হলো পৃথিবীতে যত বাংলা শব্দ আছে, সকল বাংলা শব্দের ইংরেজি আপনি জানেন। পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে, সকল ইংরেজি শব্দের বাংলা আপনি জানেন, এবং প্রতিশব্দ সহ প্রতিশব্দ সহ। আমাকে একটু হাত তুলে দেখান, কে কে জানেন পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে, সকল ইংরেজি শব্দের বাংলা কে কে জানেন? আমাকে একটু হাত তুলে দেখান, কনফিডেন্টলি আমাকে হাত তুলে দেখান যে স্যার পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যে শব্দের ইংরেজি অর্থ আমি জানি না, হ্যাঁ, আবার যে শব্দের বাংলা আমি ইংরেজি করতে পারবো না। কনফিডেন্টলি কে কে বলতে পারবেন? একটু আমাকে হাত তুলে দেখান। শফিকুল, আপনি বলেন আপনার কনফিডেন্টের উৎসটা কি বলেন? মাইকটা অন করেন। মাইকটা অন করতে হবে শফিকুল, বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। উনি আসলে ভাষা হারাই ফেলেছে। যাই হোক, আর কে আছেন? কই? খন্দকার তাজুল, আপনি বলেন পৃথিবীর সকল শব্দের অর্থ আপনি পারবেন কিনা, আপনি কনফিডেন্ট কিনা? ওয়ালাইকুম সালাম। এবং সেই কনফিডেন্সের ভিত্তিটা কি? স্যার, কনফিডেন্সের ভিত্তিটা গুগল, এবং এই গুগলে সার্চ দিয়ে আমরা যে কোনো ইংলিশ শব্দের অর্থ বের করতে পারবো। শুধু অর্থই না, ফুলফিল একটা সেন্টেন্সের বঙ্গানুবাদ করতে পারবো। আমরা জানতে পারবো আমাদের যে জিনিসগুলো অজানা ছিল সেগুলো আমরা গুগলের মাধ্যমে বা গুগলকে ব্যবহার করে। আগে এই যে আপনি কনফিডেন্স সহকারে বলতেছেন যে পৃথিবীর সকল শব্দ আমি বাংলা শব্দ ইংরেজি করতে পারি, ইংরেজি শব্দের বাংলা করতে পারি, কনফিডেন্স সহকারে আপনি বলতেছেন। এই যে আপনার মতো কনফিডেন্স ইংলিশে পিএইচডি করছে এমন কোন লোকের ছিল কিনা গত 15 বছর আগে? মনে হয় না এভাবে সম্ভব বা ছিল। মানুষ যদি
কোনো একটা মানুষ যদি ইংলিশে পিএইচডি করে তার পক্ষে কি কয়েক লক্ষ ভোকাবুলারি মুখস্থ করা সম্ভব? অসম্ভব, 100% সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, তাই না? তাহলে আপনি দেখেন আগামী আমরা কতটা অ্যাডভান্স। তাহলে আগামী 15 বছর আগে আমাদের লেখাপড়া ছিল, টেকনোলজি ছিল না। এখন টেকনোলজি অ্যাডভান্সমেন্টের ফলে আমরা কত কনফিডেন্টলি বলতে পারতেছি যে পৃথিবীর সকল শব্দের অর্থ, বাংলা অর্থ আমি জানি, ইংরেজি অর্থ আমি জানি, শুধু অর্থই জানি না, আমি সেগুলোর উচ্চারণ জানি, একদম নিখুঁত উচ্চারণ জানি। আমরা আগে 10-15 বছর আগে মানুষ কনফিউশন ছিল যে এটার উচ্চারণ এটা হবে নাকি এটা হবে। তখন মানুষ জনসম্মুখে ইংলিশে কথা বলতে একটু কি লজ্জাবোধ করতো যে আমি যে উচ্চারণটা করতেছি এটা সঠিক হচ্ছে কিনা, তাই না? একটু মানুষ লজ্জাবোধ করতো। কিন্তু এখন কি আমাদের লজ্জাবোধ করার কোনো কারণ আছে? আমরা অ্যাকচুয়াল এক্সাক্ট উচ্চারণটা আমরা কি করতে পারবো, তাই না? জি, এটা মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারবে না, বা আমি আমার দিক থেকে কনফিডেন্ট থাকবো। শুধু তাই না, একটা শব্দের যতগুলো প্রতিশব্দ থাকে সেই শব্দগুলো আমি কি জানি। তাহলে আমি যেভাবে জানি গত 10 বা 15 বছর আগের, আমি যেভাবে কনফিডেন্টলি এখন যে কোনো শব্দের অর্থ জানি, 15 বছর আগে কোনো ইংলিশে পিএইচডি করা কোনো ব্যক্তি এত কনফিডেন্টলি কখনো বলতে পারতো না, পারেনি। তাহলে আমরা এখন অনেক সমৃদ্ধ না? জি, অবশ্যই। এখন বলেন, কারো কি নিজেকে একটু হীনমন্যতা মনে হচ্ছে? আপনার যতটুকু নলেজ এখন আছে সেটা টেকনোলজি বেসড নলেজ, টেকনোলজি হেল্প নলেজ, এই নলেজটা আপনার কত সমৃদ্ধ? সবাই কি নিজের ইয়াটা কি সবাই বুঝতে পারতেছেন? মানে গুগল যখন আমাদের সাথে আছে তখন আমাদের আর কোনো টেনশন নাই, সবকিছু আমরা জানি। আচ্ছা, এখন যদি শব্দের অর্থ যদি আমরা জানি, তাহলে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে লিখে, একটা হচ্ছে পড়ে বোঝা। তাহলে পড়তে গিয়ে যদি কোনো একটা শব্দ যদি আমরা আটকে যাই, মনে করেন আপনি কোনো একটা রিডিং করতেছেন, বাইরের কোনো একটা ডেসক্রিপশন আপনি পড়তেছেন, তো পড়তে গিয়ে যদি কোনো একটা শব্দ যদি আপনি আটকে যান, সেটা আপনি ট্রান্সলেটে গিয়ে আপনি সার্চ করতে পারবেন না? পারবেন। আমরা এখন আলোচনা করতেছি পড়া নিয়ে, ইংলিশ পড়া। মানে আমাদের ইংলিশের মধ্যে তো অন্যতম কয়েকটা বিষয় হলো লিসনিং, প্রথমে শুনে বুঝে, এটা আমাদের খুব একটা দরকার হয় না। স্পিকিংও খুব একটা দরকার হয় না, আমাদের শুধু দরকার হয় কি রিডিং এবং রাইটিং। হ্যাঁ, এই দুইটাই আমাদের সবচেয়ে বেশি দরকার হয়, রিডিং এবং রাইটিং। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি আমাদের নর্মাল ইংলিশের মডিউল হলো 4টা, একটা হচ্ছে লিসনিং, একটা হচ্ছে লিসনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে বলা। তো এখানে বাইরের সরাসরি আপনার সাথে যেহেতু কথা বলবে না, তো সেহেতু আপনার তার কথাটা শুনে বুঝার কোনো দরকার নেই। সুতরাং শোনার স্কিলটা আমাদের এখানে না থাকলেও চলবে। আর একটা হচ্ছে বলা, যেহেতু আপনাকে সরাসরি ফেস টু ফেস আপনাকে ইংলিশ বলতে হচ্ছে না, এক্ষেত্রে বলার স্কিলটা আপনার প্রয়োজন নেই। আমি আশা করি সবাইকে বিষয়টি আমি বুঝাতে পেরেছি। বলার স্কিলটা আপনার প্রয়োজন নেই। তাহলে আমাদের স্কিল প্রয়োজন কয়টা? দুইটা। একটা হচ্ছে রিডিং, মানে বায়ারের রিকোয়েস্ট পড়ে বুঝা, অথবা জব ডেসক্রিপশন পড়ে বুঝা, অথবা যে কোনো একটা জিনিস পড়ে বুঝা, তাই না? এই স্কিলটা আমাদের দরকার। আর একটা হচ্ছে রাইটিং, মানে পড়ে নিচ থেকে লিখা। তাহলে আমাদের ইংলিশ বলতে আমাদের কি রিডিং এবং রাইটিং, এই দুইটাতে যদি আপনি স্ট্রং হন, তাহলে আপনি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং করার জন্য এই দুইটা স্কিলের প্রয়োজন হয়। সবাইকে ক্লিয়ার? রিডিং এবং রাইটিং। আমরা খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবো যদি আমরা পড়ে যে কোনো ইংলিশ পড়ে আমরা বুঝতে পারি, এবং যে কোনো জিনিস আমরা লিখতে পারি। সবাই কি আমার সাথে একমত? যারা একমত তারা এক দেখান, আর যারা দুই মত তারা দুই দেখান। কোন দেখার 5 আঙ্গুল দেখাচ্ছে? উনি কি 5 মত? না, ঠিক আছে, একমত। ওকে ওকে। আচ্ছা, এখন দেখি আমরা এই টেকনোলজির মাধ্যমে কিভাবে রিডিং এবং রাইটিংটি খুব সহজ করে ফেলতে পারি। আপনি রিডিং করতেছেন, হঠাৎ করে কোন একটা শব্দ আপনার আসলো, আপনি সেটা গুগল ট্রান্সলেট করতে পারবেন। দেখেন, সরি, কোন একটা শব্দ আপনার আসলো, মনে করেন আমি দেখাচ্ছি রিডিং। হ্যাঁ, আপনি এই ইন্টারনেটের মাধ্যমে কিভাবে সহজে আপনি রিডিংটাকে, আচ্ছা আমি রিডিং পড়ি। It's how today's business are getting their message in front of their best prospects and customers.
কিছুই বুঝি নেই, মনে করেন আমি কিছুই বুঝি নেই, ঠিক আছে? আমি একটু আবার পড়ি। ইটস, এটা হলো হাউ টুডেস বিজনেস, কিভাবে আজকের ব্যবসাগুলো আর গেটিং দেয়ার মেসেজ, তাদের ইনফরমেশনগুলো পায়, মেসেজগুলো পায় ইন ফ্রন্ট অফ দেয়ার বেস্ট প্রসপেক্টস অ্যান্ড কাস্টমার, তাদের কাস্টমারের কাছ থেকে, এবং কি প্রসপেক্টস। এখন প্রসপেক্ট শব্দের অর্থ মনে করেন আমি জানি না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই যে প্রসপেক্টসে ক্লিক করব, প্রসপেক্টসে করব, করে জাস্ট আমরা কি রাইট বাটনে ক্লিক করব। আমি আবারও দেখাই, এটা সিলেক্ট করে এটা আমি রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি গুগল চলে আসবে, অটোমেটিক্যালি আপনি প্রসপেক্টসের মিনিংটা এখানে পাবেন, প্রসপেক্টসের মিনিংটা এখানে পাচ্ছেন। প্রসপেক্টস, আমি যদি উচ্চারণটা শুনলাম, এবং প্রসপেক্টসের মিনিংটা হলো কি, এখানে ইংলিশ টু ইংলিশ আসবে। আপনি যদি কোনো একটা কিছু পড়ার সময় রাইট বাটনে ক্লিক করে যদি গুগল সার্চে ক্লিক করেন, তাহলে এখানে ইংলিশ টু ইংলিশটা আসবে। তাহলে প্রসপেক্টস তো কি, দ্য পসিবিলিটিস অর likelihood or some future event occurring, অথবা a person regarded as likely to succeed or a potential customer। আচ্ছা, যাই হোক, মনে করেন আপনি এটা বুঝেন নাই, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, প্রসপেক্টস স্পেস দিয়ে বেঙ্গলি মিনিং, বেঙ্গলি মিনিং লিখে আমি সার্চ করলাম। তাহলে প্রসপেক্টস হতে কি সম্ভাবনা। এখন আমরা খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতেছি, সম্ভাবনা, তাই তো? আচ্ছা, এখন এটা তো আপনি গুগল সার্চে দেখলেন, তাহলে গুগল সার্চ না করে যদি আপনি চান যে ট্রান্সলেট করতে, ট্রান্সলেটে গিয়ে তাহলে আপনি ট্রান্সলেট যান, translate.google.com, এরপর আপনি প্রসপেক্টসের যে শব্দটা আপনি বুঝেন নাই, এটাকে আপনি কপি করেন, কপি করে আপনি গুগল ট্রান্সলেটে যান, এটাকে পেস্ট করেন, পেস্ট করে এখানে বেঙ্গালুতে যান, তাহলে প্রসপেক্টস হতো সম্ভাবনা, ঠিক আছে? বাস এটাই সম্ভাবনা, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা যখন রিডিং পড়বো, রিডিং পড়ার সময় কোনো একটা শব্দের অর্থ যদি আমরা না বুঝি, তাহলে সেই শব্দটাকে আমরা এই সিলেক্ট করব, সিলেক্ট সার্চ গুগল এখানে করব, করার পর এখানে আমরা লিখে দিতে পারি, এখানে ইংলিশ টু ইংলিশ আছে, যদি ইংলিশ টু ইংলিশ বুঝেন ভালো, না বুঝলে এটার পাশে লিখে দিবেন বেঙ্গলি মিনিং, বেঙ্গলি মিনিংটা চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আপনি টোটাল ওয়ার্ডটাকে কপি করবেন, কপি করে ট্রান্সলেটে নিয়ে আসবেন, ট্রান্সলেটে নিয়ে এসে এখানে ইংলিশ সিলেক্ট করবেন, এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন, ব্যাস এটা ইয়েটা চলে আসবে, তাই তো? তাহলে আমরা পড়তে গিয়ে কোনো একটা শব্দ যদি আমরা না বুঝি, তাহলে আমরা সেটা কি করব, আমরা গুগল থেকে আমরা এইভাবে বুঝে নেব, মানে গুগল থেকে সিলেক্ট করে আমরা এইভাবে বুঝে নেব, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা, আচ্ছা এরপর দেখেন রুল নাম্বার 1। তাহলে এখানে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর মিনিং অর্থবোধক শব্দ, মানে শব্দের অর্থ আছে, হ্যাঁ। আবার অনেকগুলো শব্দ আছে যেগুলো আসলে শব্দের অর্থবোধক শব্দ না, যেগুলো হচ্ছে বিষয়বস্তু রিলেটেড শব্দ। বিষয়বস্তু রিলেটেড শব্দ কি, মানে কোন একটা জিনিসের নাম। আচ্ছা, বিষয়বস্তু কি, মনে করেন আমি বললাম যে এটা হলো কি, এটা হলো ক্লাসিফাইড পোস্টিং, হ্যাঁ, মানে যে কোনো একটা জিনিসের নাম বা যে কোনো একটা বিষয়বস্তু। আমি বিষয়বস্তুটা একটু বুঝাই বলি, যেমন এটা হলো কি ফুটবল খেলা, তাই তো? তাহলে এটা তো একটা বিষয়বস্তু, হ্যাঁ। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, মানে মনে করেন প্রত্যেকটা শব্দের অর্থ আছে, হ্যাঁ। যেমন এখানে এই যে মেক অত তৈরি করা, হ্যাঁ, অফার, রাইট অ্যাডস, রাইট প্লেস, হ্যাঁ, টুডে কাস্টমার, অনলাইন, প্রত্যেকটা শব্দের অর্থবোধক শব্দ, হ্যাঁ। তো আবার আমি বললাম যে এই জিনিসটা হলো অ্যামাজনের বিষয়, মানে অ্যামাজনে তুমি কি করতে পারবা, এরকম প্রোডাক্ট পাবা। তাহলে অ্যামাজনকে যদি আপনি গুগলে যদি সার্চ করেন বা ডিকশনারি যদি সার্চ করেন, তাহলে অ্যামাজন মানে বলবে একটা অ্যামাজন বন, কিন্তু অ্যামাজন মানে তো আমি বন বুঝাচ্ছি না। অ্যামাজন মানে তো আমি বন বুঝাচ্ছি না, আমি অ্যামাজন মানে বুঝাচ্ছি একটা ওয়েবসাইট। আমি যদি বলি যে আমার একটা আপেল, হ্যাঁ, আপেল ফোন আছে, তাহলে আমি অ্যাপল দিয়ে আপেল বুঝাচ্ছি না, আমি কি বুঝাচ্ছি, একটা ফোন বুঝাচ্ছি। তো এখন কিছু কিছু বিষয় হলো টেকনোলজিক্যাল ডিকশনারি ওয়ার্ড, যেগুলো আপনি ডিকশনারিতে পাবেন, আর কিছু কিছু বিষয় হলো যেগুলো বিষয়বস্তু। যেমন আমি অ্যামাজন দিয়ে বুঝাচ্ছি একটা ওয়েবসাইট বা একটা ই কমার্স কোম্পানির কথা আমি বুঝাচ্ছি, অ্যামাজন দিয়ে আমি অ্যামাজন জঙ্গলের কথা বুঝাচ্ছি না। তাহলে অ্যামাজন দিয়ে যখন আমি অ্যামাজন জঙ্গলের কথা বুঝাবো, এটা হলো একটা ডিকশনারি ওয়ার্ড, তাই না? আবার অ্যামাজন দিয়ে যখন আমি কোনো একটা ওয়েবসাইটের কথা বুঝাবো, এটা আসলে ডিকশনারি ওয়ার্ড না, এটা একটা টপিক বেসড, তাই তো? আমি বললাম যে আপনি ইউলো পেজেসে এই ইনফরমেশনটা পাবেন, ইউলো পেজেস।
তাহলে ইয়েলো পেজেস দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন বা ডিকশনারি ওয়ার্ড যদি করেন, তাহলে ইয়েলো মানে হচ্ছে হলুদ আর পেজ মানে তো পেজ। তাহলে ইয়েলো পেজের শাব্দিক অর্থ কি? হলুদ পৃষ্ঠা। আসলে তো জিনিসটা হলুদ পৃষ্ঠা না, ইয়েলো পেজটা ইয়েলো পেজটা হচ্ছে আলাদা একটা টপিক। এটা হচ্ছে আলাদা এক রকমের সাইটের নাম, যে সাইটে গিয়ে আমরা কাজ করি। তো এখন কোনটা ডিকশনারি ওয়ার্ড আর কোনটা টপিক সেটা আপনাকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝবেন? আপনি যদি কাজের মধ্যে ডুব দেন, কাজের মধ্যে যদি ডুবে থাকেন বা কাজটা যদি ভালোভাবে শিখেন, তাহলে কাজের টপিক কোনটা আর ডিকশনারি ওয়ার্ড কোনটা আপনি সেটা বুঝে নিতে পারবেন। যেমন আপনাকে যদি এখন বলা হয়, মনে করেন ইয়েলো পেজেস অনেকে জানেন না, এখন আপনি যদি একটা শব্দ যদি এখানে একটা লাইন যদি এভাবে পড়েন যে আমার একটা ইয়েলো পেজেস আছে, তাই না? আমি বললাম যে আমার একটা ইয়েলো পেজেস আছে। তাহলে যারা ইয়েলো পেজেস এর কথা আগে যারা শুনেছেন যে ইয়েলো পেজ হলো এমন একটা ওয়েবসাইট যেখানে বিজনেস ইনফরমেশন থাকে, আপনারা বুঝবেন যে আপনার একটা ইয়েলো পেজেস ওয়েবসাইট আছে, তাই তো? কিন্তু ইয়েলো পেজেস এই টপিকটা যারা আগে থেকে জানবে না বা কাজটা যারা আগে থেকে শিখবে না, তারা এটার অর্থ কি করবে যে আমার একটা হলুদ পৃষ্ঠা আছে। হলুদ পৃষ্ঠাটা কি সে কখনোই বুঝবে না। তো সুতরাং আপনি যদি কাজটা শিখেন, তাহলে আপনার ইংলিশটা, কাজের ইংলিশ যেগুলো আছে, টপিক বেসড ইংলিশ যেগুলো আছে, সেই ইংলিশটা আপনার রপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সেই ইংলিশের জন্য আপনাকে ডিকশনারিতে আসতে হবে না, কোনো কিছু করতে হবে না। টপিক বেসড ইংলিশগুলো, এই যে আমি বললাম ইয়েলো পেজেস একটা টপিক বেসড ইংলিশ, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস একটা টপিক বেসড ইংলিশ। ওয়ার্ড মানে হলো শব্দ, প্রেস মানে হলো প্রেস করা, তাই তো? আপনি যদি ওয়ার্ডপ্রেস ডিকশনারিতে সার্চ করেন তাহলে কিন্তু কি আপনি এটা বুঝবেন না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস করা এটা আবার কি? কিন্তু ওয়ার্ডপ্রেস মানে হলো একটা ওয়েবসাইট তৈরি করার একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা সফটওয়্যার, তাই না? তাহলে টপিক বেসড। তাহলে আপনি যদি কাজটা যদি শিখেন, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে কি মিন করা হচ্ছে সেটা আপনি বুঝবেন। আমি আশা করি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বুঝাতে পেরেছি। দুই ধরনের ইংলিশ শব্দ, একটা হচ্ছে আমাদের কি শব্দ? ডিকশনারি শব্দ, আর একটা হচ্ছে ডিকশনারির বাইরে টপিক বেসড শব্দ। ডিকশনারি শব্দগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন, আর টপিক বেসড শব্দগুলো আপনি পাবেন কোথায়? কোর্সের মধ্যে। যখন আপনি কাজটা শিখবেন, ওই কাজের মধ্যে আপনার টপিক বেসড শব্দগুলো বারবার আসবে, আপনার সেই জিনিসগুলো মুখস্থ টুখস্থ হয়ে যাবে আমাদের কোর্সের মধ্যে। এগুলোর জন্য আপনাকে এক্সট্রা কোনো এফোর্টস দিতে হবে না। সুতরাং টপিক বেসড শব্দগুলো আপনার কোর্সের মধ্যে আপনি আয়ত্ত করে নিচ্ছেন, আর যেগুলো ডিকশনারি ওয়ার্ড সেগুলো আপনি কি একটু গুগল সার্চের মাধ্যমে আপনি সেগুলো আয়ত্ত করে নিচ্ছেন। এবং ওই যে গুগল সার্চের মাধ্যমে যদি আপনি একই শব্দকে যদি আপনি যদি 2-3 মাস যদি ফ্রিল্যান্সিং করেন, দেখবেন যে একই শব্দ বারবার আপনাকে কি সার্চ করতে হচ্ছে, এবং করতে করতে আপনি সেই শব্দগুলো মুখস্থ হয়ে যাচ্ছে আপনার, এবং মুখস্থ হয়ে গেলে সেই শব্দগুলো আপনার মধ্যে আয়ত্ত চলে আসতেছে। তখন আপনি বুকের মধ্যে সবকিছু থাকবে, এরপর আপনি কনফিডেন্টলি ইংলিশে লিখতেও পারবেন, বলতেও পারবেন। এরকম 200-300টা শব্দ যদি আপনার মধ্যে চলে আসে, তখন আপনি কনফিডেন্টলি কি ইংলিশ লিখতেও পারবেন, বলতেও পারবেন। কারণ আপনি যত কথা বলবেন, যত বায়ারকে যা কিছু করবেন, সবকিছু ওই শব্দ ওই 200-300টা শব্দের ভিতরেই থাকবে। তখন আপনি বায়ার যদি কখনো আপনার সাথে ফেস টু ফেস কথা বলতেও চাই, আপনি তার সাথে কথা বলতে পারবেন, আপনি কোনো এটা এই দ্বিধা বোধ করবেন না। আবার বায়ার যদি আপনাকে কোনো কথা বলে, আপনি সেটা বুঝতেও পারবেন। কেন বুঝতে পারবেন? কারণ ওই 300 শব্দের মধ্যেই থাকবে, 200-300 শব্দের মধ্যেই থাকবে, ঠিক আছে? তার মানে আমাদের ফ্রিল্যান্সিং ইংলিশটা কি এই 200-300 শব্দের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু জেনারেল ইংলিশটা কি? এটা হলো হাজার লক্ষ ভোকাবুলারি। কারণ নর্মাল একটা মানুষ যখন আপনার সাথে কথা বলবে, সে আপনার সাথে সাহিত্য, ইতিহাস, শিল্পকলা অনেক অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবে। কিন্তু এই কোন একজন বায়ার যদি আপনার সাথে কথা বলে, সে খুব লিমিটেড আপনার সাথে কথা বলবে, কাজের ব্যাপারে কথা বলবে, এবং কাজের নিয়ে টেকনিক্যাল শব্দগুলো যদি আপনার জানা থাকে, হ্যাঁ, আয়ত্ত থাকে, তাহলে আপনি কনফিডেন্টলি সেই জিনিসগুলো করতে পারবেন। তাহলে আমি এতক্ষণ যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম সেটা হচ্ছে রিডিং, যে আমরা কোনো কিছু পড়ে বুঝতে পারবো কিনা। আমরা কোনো কিছু পড়ে আমরা গুগল সার্চ করে সেটার শব্দটাও পাবো, আবার এগুলোর নিচে আমরা কি পাবো? সিনোনিমও পাবো। হ্যাঁ, যেমন আমি দিলাম পথ। হ্যাঁ, পথ মানে তো রাস্তা, তাহলে পথ মানে কি? অথবা রোড দিলাম আমি এখানে, কেমন রোড। রোড তো রাস্তা, আবার রাস্তার মধ্যে কি রাস্তা আছে, পথ আছে, বড় রাস্তা। সমরে ক্লিক করলে সারণী, গতি, রাহা, মর্গ, হ্যাঁ, পার্শ্ব প্রশস্ত, অনেকগুলো আমি কি পাচ্ছি? এই সিনোনিম পাচ্ছি। তাহলে আমি ইংলিশটা সার্চ করলাম, বাংলা শব্দটা পাচ্ছি, আবার বাংলায় অনেকগুলো প্রতিশব্দগুলো আমি পাচ্ছি। হ্যাঁ, রাস্তা এবং সড়ক একই কথা, রাস্তা এবং পথ একই কথা, তাই তো? আবার আমি যদি ইংলিশে যদি সার্চ করি, তো আমি কি বাংলাতে যদি সার্চ করি, তো আমি ইংলিশের অনেকগুলো প্রতিশব্দ পাবো। মানে আমি যদি এখানে সার্চ করি রাস্তা, হ্যাঁ, তাহলে আমি এখানে কি পাবো? এখানে যদি আমি ইংলিশে করি, ইংলিশ ইংলিশ
ইংলিশ, হ্যাঁ। দ্য রোড, রোডের কি আছে? রোড, স্ট্রিট, পাথওয়ে, রুট, ওয়ে, হ্যাঁ, সবগুলো কিন্তু আমরা পাচ্ছি। রাম্প। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা পরিপূর্ণভাবে জিনিসটা পাচ্ছি। সুতরাং আমরা যে কোনো ইংরেজি শব্দ পড়ে আমরা বাংলাটা বুঝতে পারবো, পরিপূর্ণভাবে আমরা বাংলাটা বুঝতে পারবো। তো বুঝতে গেলে আমাদের যে দুটো টপিক হতে পারে, একটা হচ্ছে ডিকশনারির শব্দ, সেটা আমরা সার্চ করলে পাবো, আর একটা হচ্ছে কাজের শব্দ, সেটা আমরা কাজ শিখতে গিয়ে কাজের ভিতর থেকে আমরা পাবো, টেকনিক্যাল যে শব্দগুলো, টেকনিক্যাল শব্দ। তাহলে এটার বাইরে কি আর কোনো রকম পড়তে গিয়ে আমাদের আর কোনো প্রবলেম হতে পারে? আমার সাথে একটু কথা বলেন। আমরা যখন কোন একটা ইংলিশ পড়বো, তাহলে আমাদের ইংলিশে থাকবে শব্দ, আমাদের শব্দের অর্থ জানতে হবে। এবং আমি বলতেছি এখানে দুই রকমের শব্দ, একটা ডিকশনারির শব্দ, একটা হচ্ছে কাজের শব্দ। সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন আমার কথাগুলো? তাহলে এই দুই রকমের শব্দ ছাড়া অন্য কোন রকম শব্দ থাকবে না, অন্য কোন রকম শব্দ থাকা সম্ভব না। তাহলে আপনি সকল শব্দ, কাজের শব্দগুলো যদি আপনি যদি কাজটা ভালোভাবে শিখেন, কোর্সটা যদি ভালো মতো করেন, তাহলে আপনি কাজের শব্দগুলো শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যদি কাজটা ভালোভাবে না শিখেন, তাহলে তো বাইরের সাথে আপনি কোঅপারেটিভ করতে পারবেন না। ইংলিশ জেনে লাভটা কি হবে? কেউ মনে করেন অনার্স মাস্টার্স পাস করলো ইংলিশে, লাভটা কি হবে? সে যখন বাইরের সাথে কথা বলবে, সে যদি কাজটা না জানে, তাহলে কাজের রিলেটেড টপিকগুলো তো বুঝবেই না। সে ইংলিশ জানে, সে তো কাজ জানে না। কাজ না জানলে সে কি বাইরের টেকনিক্যাল শব্দগুলো বুঝবে না, এবং টেকনিক্যাল শব্দগুলো বলতেও পারবে না, কাজের সব শব্দগুলো বুঝবে না, সে ডিকশনারির সব শব্দগুলো বুঝবে। তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন কিনা, যে কোনো একটা লেখা, এটা হোক বায়ার ডেসক্রিপশন, হোক এটা হোক বায়ার ডেসক্রিপশন, হোক জব ডেসক্রিপশন, হোক এটা বায়ার রিকোয়েস্ট, অথবা হোক বায়ারের এই কাজ দেওয়ার পর আমাদেরকে যে ইয়াটা দেয়, এই কি বলে, যে মানে বক্স, মানে বায়ারের যে সাথে যে চ্যাট, হ্যাঁ, অথবা যে কোনো কিছু, যে কোনো ইংলিশ যদি আমাদের সামনে এপিয়ার হয়, আমরা সেটা বুঝতে পারবো কিনা? আমাকে আমাকে হাত তুলে দেখেন। তাহলে পৃথিবীতে এমন কোনো ইংলিশ নাই যে ইংলিশ আমরা বুঝবো না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আমি সতর্ক করে দিচ্ছি, কেউ যদি চিন্তা করেন যে স্যার এত কষ্ট করার দরকারটা কি, আমরা সরাসরি গুগল ট্রান্সলেটে যাব, এগুলো এমন করে কপি করব, কপি মারবো, কপি করে গুগল ট্রান্সলেটে যাব, এখানে স্যার ইংলিশ সিলেক্ট করে এখানে দেওয়ার পর বেঙ্গলিতে করে দেব, ব্যাস এই দেখেন স্যার কত সুন্দর করে সহজ হয়ে যাচ্ছে। এই যে ইংলিশের বাংলা হয়ে যাচ্ছে। এত কষ্ট করে বুঝা, প্রত্যেক শব্দ বুঝে আলাদা আলাদা করে, এটার দরকারটা কি স্যার? এটার দরকারটা কি? কত সহজ ইংলিশ, একদম সহজ না? বলেন সহজ কিনা? তো এইভাবে যারা ট্রান্সলেট করবে, তারা কখনোই কি করতে পারবে না, মানে এটা একটা সেন্টেন্সের ইংলিশ গুগল করতে পারে না। আপনাকে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা নিয়েই নিজের ব্রেন দিয়ে আপনাকে কি শব্দটাকে, সেন্টেন্সটাকে বুঝতে হবে। গুগল আপনাকে একটা শব্দ বুঝাতে পারবে, কিন্তু গুগল ট্রান্সলেট একটা লাইন যখন সে ট্রান্সলেট করে, তখন সে হজবরল করে ফেলে, সে জিনিসটাকে বুঝাতে পারে না। আমি একটা লাইন আপনাদেরকে দেখে বুঝাই। যেমন তার দুঃখ দেখে আমার চোখ ফেটে কান্না আসলো এবং আমি আকাশ থেকে পড়লাম। আচ্ছা, এই শব্দের অর্থ কি? তার দুঃখ দেখে আমার চোখ ফেটে কান্না আসলো এবং আমি আকাশ থেকে পড়লাম। এই শব্দটা, এইটা কি সবাইকে বুঝতে পারতেছেন? জিনিসটা কি আসলে? তার দুঃখ দেখে আমি কি, তার দুঃখ দেখে আমি কি আকাশ থেকে পড়ছি? মানে তার দুঃখটা আমি দেখছি, তারপর আমি প্লেনে করে আকাশে উঠছি, আকাশ থেকে লাফ দিছি। বিষয়টা কেমন? সজীবকে খুব বিমর্ষ দেখাচ্ছে। সজীবের মাইকটা অন করে দিই। সজীব, এখন কি আপনি আকাশে উঠবেন? এখন কি আপনি হেলিকপ্টার করে আকাশে উঠবেন দুঃখ দেখে? ও, আমি মাইকটা অন করতে হবে নিচে বামে। হ্যাঁ জি স্যার। আপনি আকাশে উঠবেন? জি না স্যার। কি করবেন? তাহলে আমি বললাম যে আকাশ থেকে পড়লাম, এটা কি আসলে সত্যি সত্যি আকাশ থেকে পড়া হয়েছে নাকি এটা দুঃখটা বোঝানোর জন্য? এটা আমি বললাম তার দুঃখ দেখে আমার চোখ ফেটে কান্না আসছে, আসলে কি আমার চোখ ফেটে গেছে?
চোখ ফাটে নাই, আসলে আমি কি করছি, এটা আমার কষ্ট বা দুঃখের তীব্রতাটা আমি কি বুঝেছি। তাহলে এই লেখাটা পড়ে সবাই বুঝবে এটা আসলে কি, আসলে চোখ ফেটে কান্না না, এটা আসলে আকাশ থেকে পড়া না, ঠিক আছে। কিন্তু গুগল যখন করবে, দেখেন গুগল ইংলিশটা কিভাবে করছে, সিইং হার গ্রিফ, আচ্ছা, মাই আইস বার্স্ট ইনটু টিয়ার্স, আচ্ছা, এন্ড আই ফেল ফ্রম দ্য স্কাই। বিষয়টা বুঝতে পারছেন? সাকিব, আমি আকাশ থেকে পড়লাম, এটার অনুবাদ কি সে করতে পারছে? আমি আকাশ থেকে পড়লাম, এটার অর্থ কি হবে? আই ফেল ফ্রম দ্য স্কাই, এটা হবে? এটা হবে? এটা হবে না, কারণ আমি আকাশ থেকে পড়লাম, এটা যদি আমি বঙ্গানুবাদ করি, এটা হবে আমি সারপ্রাইজড হলাম, তাই না? আমি আশ্চর্য হলাম, আমি সারপ্রাইজড হলাম। আমি আকাশ থেকে পড়লাম, এটা যদি আমি সরল অনুবাদ করি, তখন ভাবে আমি আকাশে উঠছি, আকাশ থেকে আমি লাফ দিছি, তাই না? আমি তার কথা শুনে পাথর হয়ে গেলাম। আমি কি আসলে পাথর হয়ে গেছি? এখানে কি স্টোন শব্দটা ব্যবহার হবে? তার কথাটা, তার শব্দটা শোনার পর, আফটার হিয়ারিং হিজ ভয়েস আই বিকেম স্টোন, এটা কেমন হবে? এমন তো হবে না। বরং আমি যদি ভাবটা প্রকাশ করি, এখানে ভাবটা কি? ভাবটা হচ্ছে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, সারপ্রাইজড হইলাম। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আকাশ থেকে পড়লাম বা পাথর হয়ে গেলাম, দুইটাই যেভাবে বলা হোক না কেন, আমি যদি সেটাকে ইংরেজিতে বলি, আমি এভাবে বলবো, আমি বলবো যে আমি সারপ্রাইজড হয়েছি, আমি খুব ইমোশনাল হয়েছি, আমি খুবই সারপ্রাইজড হয়েছি। আমি কি সবাইকে ক্লিয়ার করে বুঝতে পেরেছি? তাহলে গুগল যে ট্রান্সলেটটা করে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ কখনো আমাদের মানুষের ব্রেনের সাথে মিলবে না, ঠিক আছে? যেমন আপনি যদি কোনো একটা বন্ধুকে বলেন, মামা মামা কেমন আছো, আপনি আপনার বন্ধুকে কি ডাকলেন? হযরত আলী, আপনি বলেন, আপনি আপনার বন্ধুকে ডাকলেন মামা কেমন আছো। এখন আপনি যে মামা ডাকতেছেন, সেটা আসলে কেমন মামা? এটা কি আসলে সত্যি সত্যি মামা? না স্যার, সত্যি সত্যি না। এটা কোন ধরনের মামা? শুধু এমনি আমার আবেগে বা ভালোবাসা তাকে বললাম। ভালোবাসায় বা আবেগ বা আপনার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝানোর জন্য আপনি তাকে বলেন যে মামা, মামা কেমন আছো, তাই না? জি স্যার। তারপর আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানি খাওয়ার সময় বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো, বন্ধু কেমন হয়েছে? আপনি বললেন যে মামা জটিল হয়েছে। এখানে জটিল শব্দের মানে কি? কমপ্লেক্স। খুব খুব সুন্দর হয়েছে স্যার। খুব মজা হয়েছে, খুব চমৎকার হয়েছে, খুব ভালো হয়েছে, তাই তো? জি স্যার। এখন গুগলকে যদি আপনি ট্রান্সলেট করতে যান, গুগল বলবে যে কমপ্লেক্স হয়েছে। এটা কি মিনিংটা বোঝা যাচ্ছে? তাহলে মানুষের ব্রেন কম্পিউটার থেকে কতটা উন্নত আপনি দেখেন। এই যে আমি বন্ধুকে মামা বলে সম্বোধন করলাম, সেটা কিন্তু মানুষের ব্রেন খুব চট করে বুঝে ফেলতে পারবে যে এই মামা সেই মামা না, বাট কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না। কম্পিউটার কত বোকা দেখেন, আমাদের ব্রেনের চাইতে কত কমজোরি। হ্যাঁ, আমি যদি বলি জটিল হয়েছে, হ্যাঁ, আমরা মানুষের শুনে বুঝতে পারি যে এটা জটিল। জটিল মানে কি? এটা কি মজাদার, ভালো, তাই না, চমৎকার। তো কম্পিউটার কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। তো সেই জন্য কম্পিউটার কখনো মানুষের ব্রেনের সমকক্ষ না। আমরা একটা জিনিস যত দ্রুত বুঝতে পারি, কম্পিউটার সেই জিনিসটা কখনোই বুঝতে পারে না। তো জিনিসটা কম্পিউটার যেটা করতে পারে সেটা হচ্ছে সে ক্যালকুলেশন গুলো খুব দ্রুত করতে পারে। কম্পিউটার ক্যালকুলেশন গুলো দ্রুত করতে পারে, কিন্তু মানুষের মাথার ক্যালকুলেশন ক্ষমতা তার চাইতে লক্ষ গুণ বেশি। এখন ক্যালকুলেশন বলতে আপনারা যদি জিনিসটা বুঝেন যে 5 আর 3 গুণগুলো কত হয়। আমি কি আছি? আছি আছি এখন ঠিক আছে? মানে অনেকের ধারণা যে কম্পিউটার অনেক দ্রুত কাজ করতে পারে। মানুষের ওই যে আগে আমরা ছোটবেলায় কিছু কমিক্স পড়তাম, চাচা চৌধুরীর কমিক্স গুলোতে লেখা থাকতো যে চাচা চৌধুরীর ব্রেন কম্পিউটারের চাইতেও প্রখর। তখন মনে হতো যে আসলে কম্পিউটার মনে হয় অনেক বেশি পাওয়ারফুল মানুষের ব্রেনের চাইতেও। হ্যাঁ, তখন মানুষ এরকমই ধারণা করতো। কিন্তু এখন আসলে মানুষ বুঝতে পারে যে কম্পিউটারের চাইতে আমরা হাজার গুণ, লক্ষ গুণ বেশি কি পাওয়ারফুল। কিভাবে পাওয়ারফুল? আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এই কম্পিউটার গুণন করতে পারে খুব দ্রুত। হ্যাঁ, আপনার যদি 536 গুণ 392 সমান সমান কত হবে, আপনাকে যদি বলা হয়, আপনি এই মুহূর্তে কিন্তু বলতে পারবেন না। কিন্তু কম্পিউটারে যদি বলা হয়, কম্পিউটার 1 সেকেন্ডের মধ্যে বলে দিবে। তার মানে এই না, হ্যাঁ, তো এইটা দেখে আমরা মনে করি যে কম্পিউটার আসলে কি বিশাল শক্তিশালী। কিন্তু আসলে আমাদের গণনার ক্ষমতা তার চাইতে বেশি, তার চাইতে লক্ষ গুণ বেশি, সুপার কম্পিউটারের চাইতে বেশি। কিভাবে? মনে করেন কোন একটা মানুষ আপনার সামনে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোন একটা মানুষ আপনার দিকে তাকাচ্ছে, ঠিক আছে? এখন সে
কি জন্য তাকাচ্ছে, বা কোন একটা মানুষ একটা কথা আপনাকে বলছে, বলার পর সে বলছে যে কি মানে কোন একটা কথা আপনাকে বলছে, এখন আপনি কিন্তু তার কথা শুনেই বুঝে ফেলতে পারবেন সে আসলে সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে। ঠিক আছে, সে সে বলতেছে না ঠিক আছে, আপনি কোন একটা বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু চা খাবে অথবা খেয়েছো, হ্যাঁ যাই হোক, সে মানে সে বলবে যে না, কিন্তু তার নাটা আসলে হ্যাঁ, তাই না? সে কেউ একজন আপনাকে বললো না, কিন্তু তার নাটা আসলে হ্যাঁ, তাই না? আমরা সেটা সেটা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার কখনো সেই জিনিসটা বুঝতে পারবে না। এখন ওই জিনিসটা বোঝার জন্য কত লক্ষ কোটি ক্যালকুলেশন আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, কত রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের মাথার মধ্যে হয়ে যাচ্ছে। তো আমাদের মাথাটা অনেক অনেক বেশি পাওয়ারফুল, কত লক্ষ ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ওই ক্যালকুলেশনটা রেজাল্ট আমাদেরকে আসতেছে যে না এই লোকটা এই কথাটা বলতেছে, কিন্তু আসলে কথাটা সেটা না, আসল কথাটা হচ্ছে ওইটা। কোন একটা বন্ধু বন্ধুকে গিয়ে জোরে একটা থাপ্পড় দিল, পিছনে একটা থাপ্পড় দিল, কি হবে? বন্ধু কি সাথে সাথে তার সাথে মারামারি শুরু করবে? করবে না, কারণ সে বুঝে নেবে যে এই থাপ্পড়টা আসলে আদরের বা ভালোবাসার। ঠিক আছে, তার মাথায় লক্ষ লক্ষ মুহূর্তের মধ্যে কিন্তু ক্যালকুলেশন গুলো হয়ে যাচ্ছে, যেটা কম্পিউটার করতে পারে না। যাই হোক, আমার এই বিষয়টা একটু অপ্রাসঙ্গিক ছিল। তাহলে আমরা যে বিষয়টা আমি অবতারণা করলাম সেটা হচ্ছে রিডিং। এখন রিডিং পড়তে আমাদের আর কোনো রকমের কোনো প্রবলেম আছে কিনা? তাহলে দয়া করে কেউ ট্রান্সলেটে করবেন না। আপনারা যখন করবেন, যা ট্রান্সলেট করবেন ইংরেজি থেকে বাংলা করেন বা বাংলা থেকে ইংরেজি করেন, সবসময় নিজের ব্রেন দিয়ে করবেন, কখনোই কম্পিউটার দিয়ে করবেন না। কম্পিউটারের আপনার ব্রেন কম্পিউটারের চাইতে অনেক অনেক বেশি গুণ প্রখর। হ্যাঁ, কম্পিউটারের ব্রেন প্রখর না। কম্পিউটারের ব্রেন দিয়ে যদি আপনি কোনো কিছু করেন, আপনি কি হবেন? আপনি হাসির পাত্র হবেন। আপনি গুগল ট্রান্সলেট করে যদি, অনেকেই আমি দেখছি যে গুগল ট্রান্সলেট করেই এই বাই রিকোয়েস্টের রিপ্লাই লিখে দেয়, গুগল ট্রান্সলেট করেই ফাইবারে প্রোফাইল তৈরি করে ফেলে। হ্যাঁ বাবারে, এত সহজ, এত সহজ করে যদি সবকিছু হয়ে যেত তাহলে তার কোনো কথাই ছিল না। কম্পিউটার কখনোই মানুষের মধ্যে হইতে পারবে না, কখনোই পারবে না। কম্পিউটার 1000 বছর চেষ্টা করলেও সে মানুষের মধ্যে হইতে পারবে না, মানুষের মধ্যে সে বুঝতে পারবে না আমরা যেভাবে বুঝি। তো আপনার ব্রেন দিয়ে জিনিসটাকে বুঝতে হবে। কম্পিউটার এটা না, এই কম্পিউটার দিয়ে আপনাকে বুঝতে হবে, আপনার সুপার কম্পিউটার দিয়ে আপনাকে বুঝতে হবে। আমি কি সবাইকে আমি বুঝাতে পেরেছি? কোনটা পাওয়ারফুল, গুগলের কম্পিউটার নাকি আমার কম্পিউটার? কোনটা? সুমন দেবনাথ আপনি বলেন। শরীফ? নিজেরটা, তাই তো? সুতরাং আমরা যেভাবে বুঝবো, গুগল কি কখনো সেভাবে বুঝবে? আমরা যেভাবে বিশ্লেষণ করতে পারবো, গুগল কখনো সেভাবে বিশ্লেষণ করতে পারবে না। সুতরাং দয়া করে কখনো গুগলের কাছে পুরো সেন্টেন্স বুঝবেন না। গুগলের কাছে একটা ওয়ার্ড বুঝবেন, একটা শব্দ বুঝবেন। শব্দ বুঝে সেই শব্দের অর্থটা আপনার নিজের মতো করে, কি সেন্টেন্সের অর্থটা আপনার নিজের মতো করে তৈরি করবেন, বুঝে নেবেন। যদি পুরোটা করেন তাহলে আপনি হাসির পাত্র হবেন, আপনার প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে, আপনি কি সবকিছু দেখে আপনি মানে আপনার বিশাল প্রবলেম হয়ে যাবে। বায়ার আপনার ইংলিশ দেখে আপনার সাথে আর কথা বলবে না। তাহলে রিডিং নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। রাইটিং, এখন আমাদেরকে লিখতে হবে। তো লিখার জন্য আমাদের কি, প্রথমত আমরা গুগলে এখান থেকে সার্চ করব বাংলা শব্দ। আমার বাংলা আছে যে আমার কি এই মনে করেন আমি কি দাঁড়ান, আমি যে কোনো একটা ইয়া লিখি, লোকটি কৃপণ, ঠিক আছে? তার মতো কৃপণ লোক আমি আর কখনো দেখি নেই। তাহলে তার মতো লোক আমি আর কখনো দেখি নেই, এটা আপনি পারবেন। শুধু কৃপণের জায়গায় আপনি কি ফেসে গেছেন, তাই তো? তাহলে আপনি যে শব্দটা মানে আপনি যখন ইংলিশ থেকে যখন বাংলা থেকে যখন ইংলিশ লিখবেন, আপনি যখন রাইটিং করবেন তখন সেই রাইটিংটা আপনি মনে মনে বাংলায় লিখবেন। হ্যাঁ, এবং বাংলা লিখার সময় আপনি অবশ্যই কি করবেন, সেটাকে ভেঙে ভেঙে লিখবেন। সেটাকে আপনি ভেঙে ভেঙে লিখবেন। কিভাবে? মনে করেন আমি বাজারে গেলাম, আমি বাজারে গিয়ে একটা শার্ট কিনে, হ্যাঁ, সেটা পরে এই বাসায় এসে স্কুলে গেলাম। আমি বাজারে গিয়ে একটা শার্ট কিনে বাসায় এসে সেটাকে সুন্দর করে পরে খাবার খেয়ে স্কুলে গেলাম। অনেক লম্বা একটা সেন্টেন্স। এখন এত লম্বা করে যদি আপনি সেন্টেন্স বলেন তাহলে জিনিসটা অনেক কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আপনি যখন এটা ইংরেজি করতে যাবেন, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন আপনার জন্য অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আপনি যখন রাইটিং করবেন, রাইটিং করার আগে আপনি মনে মনে আপনি চিন্তা করবেন আপনি কি লিখতে চান, আপনার মেসেজটা কি, আপনি মনে মনে চিন্তা করছেন। হ্যাঁ, আমার মেসেজটা হলো
আমি বাজারে গিয়ে এই একটা শার্ট কিনে বাসায় এসে তারপর কি এই খাবার খেয়ে স্কুলে গেলাম, এটা হচ্ছে আমার মেসেজ। কিন্তু আমি মেসেজটা যখন আমি ইংরেজিতে লিখবো, লিখে আগে আমাকে বাংলাটা কমপ্লিট করতে হবে, ছোট ছোট করে আমাকে বাংলা লিখতে হবে। হ্যাঁ, লম্বা সেন্টেন্স আমি যেটা দেখছি সে লম্বা ভাবে আমি এটাকে করবো না, আমি ছোট ছোট ভাবে এটাকে করবো। আমি প্রথমে বললাম কি, আমি বাজারে গিয়েছিলাম, হ্যাঁ, আই ওয়েন্ট টু বাজার, তাই না? একটা শার্ট কিনেছিলাম, ওকে, তাই না? একটা শার্ট কিনেছিলাম, আই বট এ শার্ট, অথবা আই বট এ শার্ট। একটা আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, যাও গিয়েছিলাম বা গিয়েছি, যেটাই হোক না কেন, আমি এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা লম্বা সেন্টেন্স না লিখে ছোট ছোট করে লিখবেন, তাই তো? ছোট ছোট করে সেন্টেন্সটা লিখবেন এবং ছোট ছোট সেন্টেন্স লিখে সেই সেন্টেন্সটাকে আপনি ইংরেজিতে কনভার্ট করবেন, এটা হলো খুব সহজ হবে। তাহলে আমি বাজারে গেলাম, এটাকে আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। একটা শার্ট কিনলাম, সেটাকেও কনভার্ট করতে পারবেন। তারপর কি এইভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন এইভাবে করতে গেলে তাহলে প্রত্যেকটা শব্দ, যে ছোট ছোট বাক্যগুলো আপনি কি মনে মনে তৈরি করলেন বা কাগজে লিখে ফেলেন, আপনি প্রাথমিক অবস্থায় সবগুলো কাগজে লিখে ফেলবেন, ছোট ছোট বাক্যগুলো বায়ারকে যেটা বলতে চান লিখে, তারপর আপনি সেই ছোট ছোট বাক্যগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন। আর ইংরেজিতে কনভার্ট করার সময় যদি কোনো একটা শব্দ, কোনো একটা বাংলা শব্দের ইংরেজি যদি আপনি না পারেন, সেটা তাৎক্ষণিকভাবে সেই ইংরেজিটা জেনে নেবেন, জেনে আপনি কি সেই ইংরেজিটা লিখতে পারবেন। আচ্ছা, এখন যে প্রবলেম হবে সেটা হচ্ছে গ্রামারের প্রবলেম। গ্রামার, এখন আমি যদি বলি, হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছি, তাহলে আমি স্কুলে গিয়েছিলাম এটা হচ্ছে অতীতকাল। হ্যাঁ, আমি স্কুলে না বাজারে, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু বাজার, তাই না? অতীতকাল। আর যদি বলা হয় যে আমি বাজারে গিয়েছি, হ্যাঁ, বাজারে গিয়ে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আই হ্যাভ গন। তো এখন কথা হলো, হ্যাঁ, এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো, নাকি প্রেজেন্ট পারফেক্টে লিখবো, নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো, নাকি পাস্ট ইনডিফিনিটে লিখবো? ঠিক আছে, এখন কোন ফর্মে লিখবো, বা এটা টেন্স, ভয়েস, নেরেশন, অনেকগুলো তো ইংলিশ গ্রামারের জটিল ব্যাপার-স্যাপার আছে, আপনি একদম ভুলে যান এই জটিল ব্যাপার-স্যাপার গুলো। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি একদম যদি আপনি এখানে ভুলও করেন, খুব একটা সমস্যা নাই। কেন সমস্যা নাই আমি বলি। মনে করেন আমি বাইরেকে বললাম যে আমি আগামীকাল তোমার কাজটা করে দিয়েছিলাম, এই কথার মানে কি? আমি আগামীকাল তোমার কাজটা করে দিয়েছিলাম, এখানে একটা ব্যাকরণগত ভুল আছে না? কই জনগণ কোনো কথা বলতেছে না কেন? আমি আগামীকাল তোমার কাজটি করে দিব, সঠিক, তাই না? আমি বায়ারকে বললাম যে আমি আগামীকাল তোমার কাজটা করে দেব, এটা সঠিক। কিন্তু আমি এটা না বলে আমি যদি টেন্সে ভুল করি, আমি যদি গ্রামারে ভুল করি, তখন আমার কথাটা হয়ে যাবে এরকম যে আমি আগামীকাল তোমার কাজটি করে দিয়েছিলাম। কথাটা কিন্তু সঠিক না, কথাটা কিন্তু আমাকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন চিন্তা করলে আমরা বুঝতে পারবো না আসলে আমি কি বলতে চেয়েছিলাম। বলেন সৈয়দ মতিউর রহমান, আপনি বলেন। আমি আগামীকাল তোমার কাজটি করে দিয়েছিলাম, এই কথা দ্বারা আমি আসলে কি বুঝাতে চাচ্ছি? স্যার, এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি গতকাল কাজটা করে দিয়েছি। এটাও হতে পারে, আবার আমি আগামীকাল কাজটি করে দেব, সেটাও হতে পারে। আবার আমি যেহেতু আগামীকাল, যেহেতু শব্দটা প্রথমে বলছি, হ্যাঁ, তাহলে আমি কি এখন আমি আগামীকাল করে দেব নাকি করে দিয়েছিলাম, এটা কথা অনুযায়ী তো বায়ার বুঝতে পারবে, কারণ বায়ার তো আপনার কথাটা আগে কি বলেছেন পরে কি বলেছেন ওটা অনুযায়ী তো ডিসাইড হবে আপনি কি বলতেছেন এখন, তাই না? এটা বায়ার আপনার ওই আগের বা পরের কথাগুলো বিশ্লেষণ করে বুঝতে পারবে না এটা আসলে কোনটা আপনি বলতে চেয়েছেন। কাজটা আপনি কি আগামীকাল করে দিবেন নাকি আসলে গতকাল করে দিয়েছিলেন, এটা বায়ার মানে বুঝে নিতে পারবে না, গুণে বুঝে নিতে পারবে। হ্যাঁ, তারপর মনে করেন এটা তো টেন্সের ভুলের কথা বললাম, যদি আপনি ভয়েসে ভুল করেন বা ন্যারেশনে যদি ভুল করেন, হ্যাঁ, তাও কিন্তু কি বায়ার বুঝে নিতে পারবে। ঠিক আছে, তো এখন কথা হলো এই বায়ার জানে যে আপনি ইংলিশে এক্সপার্ট না, হ্যাঁ, ইংলিশ আপনার মাতৃভাষা না, তো সে এই জিনিসগুলোকে সহনীয় করে নিবে এবং এগুলোকে খুব একটা প্রবলেম হবে না। আর আপনি যখন প্রফেশনাল কাজটা যখন আপনি করবেন, সেই প্রফেশনাল কাজের মধ্যে আপনার খুব বেশি কি
হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং ছাড়া আপনার এরকম ইংলিশে গ্রামার বা এরকম নিয়ে খুব একটা কাজ নেই। ঠিক আছে, আপনি তো প্রফেশনাল কাজটা করবেন, এই ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে আপনার এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। এবং ক্রিয়েটিভ রাইটিং এর কাজটা যেহেতু আমাদের খুব কম, যেমন আমরা শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এবং আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ রাইটিং প্রয়োজন হয়, এবং ওইখানে আমরা ইংলিশের যথেষ্ট আলোচনা করেছি। তো যার ফলে ওগুলো লিখতে গিয়েও যদি আপনার টুকটাক ভুল হয়, সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে জাস্ট মিনিংফুল হচ্ছে কিনা, জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। তো যদি পরিপূর্ণভাবে বোঝা নাও যায়, তারপরে কি এটা বায়ার বুঝে নেবে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনার টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপর কি, হ্যাঁ, এভাবে অনেকগুলোতে আপনার ভুল হতে পারে, অনেকগুলো গ্রামারে আপনার ভুল হলেও সেটা খুব বেশি কিছু যায় আসে না। বায়ার নিজ গুণে সেটা বুঝে নিবে এবং বুঝে নেবার চেষ্টা করবে। ঠিক আছে, তো সুতরাং আমাদের ওটি নিয়ে অত বেশি ওরিট হওয়ার দরকার নেই গ্রামার নিয়ে। কিন্তু সহজ যে বিষয়গুলো, কোনোভাবে সহজ কোনো গ্রামার ভুল হওয়া যাবে না, সহজ কোনো গ্রামার। ঠিক আছে, সহজ গ্রামার বলতে কি, মনে করেন শব্দের প্রথমে হবে ক্যাপিটাল লেটার, তাই না? যেমন আই হ্যাভ এ বুক, তাহলে আমি আই কি হবে, ক্যাপিটাল হবে না? এখন আই যদি আপনি স্মলে লেখেন, এটা তো একটা গ্রেট মিস্টেক। তখন বায়ার বুঝবে যে আপনি ক্লাস 5-এ পড়েন নাই। এটা একটা বিশাল সমস্যা। হ্যাঁ, শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে, তাই তো? এটা একটা কমন ব্যাপার, এটা একটা ক্লাস 5-এর বাচ্চাও জানে, তাই না? তো এটা তো ভুল করা যাবে না। তারপর আপনার এই মানে শব্দের মধ্যে কি থাকবে, আরো কমন যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে ফুল স্টপ। আপনি একটা ফুল স্টপ দিয়েছেন, কোথায় মানে ফুল স্টপ দিয়েছেন, একটা স্পেস দিয়ে ফুল স্টপ দেন। ঠিক আছে, আপনি যখন কোনো একটা শব্দ লেখা শেষ করবেন, লিখার সাথে ওই শব্দটাকে ঘেঁষে ফুল স্টপটা দিতে হবে, স্পেস দেওয়া যাবে না। আবার ফুল স্টপ দেওয়ার পর আপনাকে একটা স্পেস দিতে হবে। অনেকে ফুল স্টপ দেয়, তারপর স্পেস না দিয়ে আরেকটা জিনিসকে লেখা শুরু করে। আপনি কমা বা ফুল স্টপ যদি দেন, দেওয়ার পর সেখানে এরপর অবশ্যই একটা স্পেস দিতে হবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এভাবে অনেকগুলা সাধারণ যে ভুলগুলো আছে, হ্যাঁ, সাধারণ যে ভুলগুলা, সেই সাধারণ ভুলগুলো করা যাবে না। স্পেলিং মিস্টেক করা যাবে না। আপনি কোনো একটা জিনিস লেখছেন, আপনার বানান ভুল হয়েছে, সেই জিনিসটা গ্রহণযোগ্য না। তো বানান কেন ভুল হবে? আপনি সেটা যেরকম জিনিস হোক না কেন, আপনি যদি গুগলে সার্চ করেন, সেই বানানটা আপনি পাচ্ছেন, সঠিক বানানটা তো আপনি পাচ্ছেন, কেন আপনার সেই জিনিসটা ভুল হবে? সেটা তো ভুল হবে না। আর টুকটাক যে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো, সেই গ্রামাটিক্যাল মিস্টেক গুলো তো আমাদের কম্পিউটার থেকে সেগুলো সমাধান হয়ে যায়, তাই না? যেমন আমি যদি লিখি হি, এই দেখেন আমি লিখলাম হি, তাই না? এই যে হি, তাই তো? আমি যখন একটা স্পেস দিলাম, সে কিন্তু অটো কারেকশন করে নিচ্ছে। এটা আপনি এমএস ওয়ার্ডে লেখেন, ফাইবারের ভিতরে লেখেন, আমি গুগল ড্রাইভে লিখতেছি, তাও কম্পিউটার এগুলো অটো কারেকশন করে নিচ্ছে। সুতরাং সাধারণ যে গ্রামারের ভুলগুলো আমাদের আনকনসিয়াসলি যদি সেগুলো ভুল হয়েও থাকে, সেগুলো কিন্তু কি হয়ে যায়, সে কারেকশন করে নেয়। হ্যাঁ, আবার আমি আরেকটা দেখাই, আরো সিলি একটা ইংলিশ গ্রামার ভুল করি। মনে করেন হি হ্যাভ এ কম্পিউটার, এই দেখেন এখানে আমাকে বলছে কি, এখানে কম্পিউটার বানান ভুল। তার মানে কি হচ্ছে, কম্পিউটার বানান ভুল, এখানে TAR। এখন সঠিকটা কি, আমি যদি এখানে ক্লিক করি, সঠিক TER হবে। ক্লিক করলে কিন্তু সঠিকটা চলে আসতেছে, তাই তো? তারপর এখানে আই হ্যাভ এ কম্পিউটার, এখানে হি এর পরে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার পরে কি হবে, হ্যাজ হওয়ার কথা। হ্যাঁ, আই এর পরে হ্যাভ হয়, হি এর পরে হ্যাজ হবে। আমি যদি ক্লিক করি, এই যে হ্যাজ চলে আসছে, হ্যাজ। তার মানে আমরা যখন নর্মাল যে কোনো গুগল ড্রাইভে হোক বা এমএস ওয়ার্ডে হোক, যখন আমরা লিখবো, সে সাধারণ ভুলগুলো, গ্রামাটিক্যাল ভুলগুলো সে কারেকশন করে নিবে। গ্রামাটিক্যাল যে ভুলগুলো, সেগুলোর নিচে সে সবুজ দাগ দিবে, আর যেগুলো স্পেলিং মিস্টেক, বানান ভুল, সেগুলোর নিচে সে লাল দাগ দিবে। এবং আমরা ওখানে যখন ক্লিক করলে আমাদের অটোমেটিক সাজেশন চলে আসবে, অটোমেটিক আমরা সেগুলো করে ফেলতে পারবো। তো সুতরাং আমি এতক্ষণ যে বিষয়গুলোর কথা বললাম, যে সাধারণ ইংলিশে সাধারণ গ্রামারে ভুল হওয়া যাবে না। সাধারণ যে ভুলগুলো, সেগুলো আপনাকে সবগুলো সবুজ দাগ বা নীল দাগ দিয়ে দেখাবে, ওখানে ক্লিক করলে আপনি সেটা সমাধানটা পেয়ে যাবেন, হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং সাধারণ যদি ভুলও করেন, আশা করি সেটা আপনি কি অটো কারেকশন হয়ে যাবে। 2 নম্বর হলো, যদি কোনো আপনি স্পেলিং মিস্টেক করেন, সেটাও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি কম্পিউটারে যদি টাইপ করেন, তাহলে আপনার কোনো স্পেলিং মিস্টেকও হচ্ছে না, এবং আপনার কোনো সাধারণ কোনো গ্রামাটিক্যাল ভুলও হচ্ছে না। ঠিক আছে, আর আপনার ক্লাস 8 পর্যন্ত যতটুকু গ্রামার আপনি পড়েছেন, অতটুকু গ্রামারে যথেষ্ট। প্রয়োজনে ক্লাস 8 এর গ্রামারটা আপনি আরেকবার পড়ে নিয়েন, এনাফ হবে। ওকে,
এরপরে এতটুকুই যথেষ্ট। তাহলে আমাদের যদি সাধারণ কোনো গ্রামারের ভুল না হয়, আমাদের যদি কোনো স্পেলিং মিস্টেক না হয়, এবং আমরা যদি পৃথিবীর সকল বাংলা শব্দের ইংরেজি জানি, তাহলে আমরা সাবলীলভাবে লিখতে পারবো। সাবলীলভাবে আমরা লিখতে পারবো। এখন আমাদের সেই লিখাতে কোনো বানান ভুল থাকবে না, আমাদের সেই লেখাতে কোনো কি থাকবে না, এই মানে কোনো স্পেলিং মিস্টেক থাকবে না, কোনো সাধারণ গ্রামার ভুল থাকবে না। হয়তো জটিল কোনো গ্রামারের ভুল হইতে পারে, অনেক অ্যাডভান্স লেভেলের কোনো গ্রামারের ভুল হইতে পারে, তাতে কোনো কিছুই আমাদের যায় আসে না। এটা বায়ার সহজ করে নিবে, এবং এটা যদি আপনি লেখনো প্রফেশনাল কাজ করার সময় যদি এরকম হয়, তাও কি হয়, তাও এটা বড় কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনি গ্রামারে ভালো হন, যদি আপনি গ্রামাটিক্যালি কোনো ভুল না করেন, তাহলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। হ্যাঁ, অনেক বড় বড় রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন, ক্রিয়েটিভ রাইটিং এর কাজ করতে পারবেন। কিন্তু কেউ যদি এই মানে কম পারেন, তাকেও এত বেশি মানে প্রবলেমের ফেস করতে হবে না, কিন্তু আপনি অবশ্যই নিজেকে ইমপ্রুভ করবেন। আমি বলতেছি না যে আপনি গ্রামার ভুল করেন, সেটা না, বাট আপনি কাজ শুরু করতে আপনার ভুল হবে, আমি বলতেছি সেই ভুলটা ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে আপনি নিজেকে আস্তে আস্তে আপগ্রেড করবেন। আপগ্রেডটা কিভাবে করবেন? আপনি যদি কাজ করতে থাকেন, আপনি যদি ফ্রিল্যান্সিং এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। একটা মাছ যখন পানির ভিতরে থাকে, পানির ভিতরে থাকতে থাকতে সে অটোমেটিক সাঁতার শিখে যায়। আপনি যখন ডুব দিবেন ফ্রিল্যান্সিং এর সাগরে, আপনি অটোমেটিক সাঁতার শিখে যাবেন। আর নিজেকে আপনাকে ইমপ্রুভ করার কি চেষ্টাটা থাকতে হবে, তাহলেই হবে। তাহলে আমরা যে দুটা সমাধান নিলাম, একটা হচ্ছে রিডিং এবং রাইটিং, আমরা বুঝলাম এতক্ষণ যে আমরা যা পারি এটা দিয়ে আমরা এই টেকনোলজির হেল্প নিয়ে আমরা যে কোনো একটা জিনিস পরিপূর্ণভাবে রিড করে বুঝতে পারবো, এবং যে কোনো একটা জিনিস মনে মনে আমি একটা তৈরি করব, সেটাকে এই মনে মনে সেন্টেন্সটা তৈরি করে সেটাকে ছোট ছোট সেন্টেন্স আমি লিখবো, লিখে সেটাকে আমি ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করব। কনভার্ট করার সময় গুগলের সহযোগিতা নেব, এবং এই কনভার্ট করার সময় যদি টুকটাক গ্রামার বা ভুল হয়, লাল দাগ বা সবুজ দাগ আসলে সেগুলোকে আমি সাজেশন থেকে ঠিক করে নেব, এবং কি এভাবে যদি আমি লিখলেই মোটামুটি কি আমার হয়ে যাবে। তো আমার মূল ফোকাসিং পয়েন্টটা হলো যে আমি আমার মনের ভাবটা বুঝতে পারতেছি কিনা, আমার বানানটা সঠিক হয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ না, আমার গ্রামার সঠিক হয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ না। ফ্রিল্যান্সিং রাইটিং এর জন্য মূল বিষয়টা কি, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আমি তাকে বুঝাতে পারছি কিনা, সেটা হচ্ছে বিষয়। এখন আমি ইংলিশে কোনো ভুল করলাম না, হ্যাঁ, কিন্তু আমি তাকে আসলে বিষয়টা বুঝাতে পারিনি, তাহলে তো লাভ হবে না। ঠিক মতো দাঁত ব্রাশ না করলে জুতার দাম তো বাড়বে, কি বুঝলেন? ঠিক মতো দাঁত ব্রাশ না করলে জুতার দাম তো বাড়বেই। আমার বাংলায় কোনো ভুল আছে? আমার বাংলায় কোনো ভুল নাই, কিন্তু এখন আমাকে অর্থটা বলুন তো, এটার মিনিংটা কি? জাকির, আপনি বলেন। মিনিংলেস। এটা আমার গ্রামারও ঠিক আছে, আমার শব্দও ঠিক আছে, শব্দেও কোনো ভুল নাই, গ্রামারও কোনো ভুল নাই, কিন্তু আসলে মিনিংলেস, তাই তো? সুতরাং আমার শব্দ গুরুত্বপূর্ণ না, গ্রামার গুরুত্বপূর্ণ না, তাই না? হ্যাঁ, আমার গুরুত্বপূর্ণ কি? আমার গুরুত্বপূর্ণ মিনিংফুল হচ্ছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং মিনিংফুল করতে গিয়ে মনে করেন আমি আরেকটা শব্দ বলি যেটা আমার উচ্চারণটা ভুল হবে, ঠিক আছে? আমি বিজারে গিয়ে একটি কম্পিউটার কিনলাম। আমি বিজারে গিয়ে একটা কম্পিউটার কিনলাম, আমি কিন্তু স্পেলিং এ ভুল করতেছি, তাই না? এটা ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমি বিজারে গিয়েছিলাম, আমি আগামীকাল বিজারে গিয়েছিলাম একটা কম্পিউটার কিনে, হ্যাঁ, বাসায় আসলাম। বলেন, আমি এখানে কিসের ভুল করলাম? গ্রামারে ভুল করলাম, তাই না? এখানে আমি স্পেলিং মিস্টেক করলাম, গ্রামাটিক্যাল মিস্টেক করলাম, তারপরে কিন্তু আমার সেন্সটা কিন্তু বুঝে যাচ্ছে। বলেন বিষয়টা কি? আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, আমি একটা কম্পিউটার কিনেছিলাম। তাহলে আমি যত ভুল করি না কেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন, তাহলে মিনিংফুল হচ্ছে এটা, তাই তো? তাহলে এখন আমি যদি বুঝাতেই না পারি, তাহলে আমার কথাটা মিনিংফুল হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। তাহলে মিনিংফুল কখন হবে? যদি আপনি যেটা বলতে চান সেই লেখাগুলোকে যদি আপনি ছোট ছোট করে ভাগ করেন, এবং প্রত্যেকটা ভাগ নিয়ে যদি আপনি কি আলাদা আলাদা ভাবে বলেন, তাহলে আপনি কি
অনেক সাবলীলভাবে ইংলিশ বলতে পারবেন এবং আপনার ইংলিশগুলো বাইরে বুঝবে, এবং আপনি এই ইংলিশ দিয়ে যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন, আর্টিকেল লেখেন, প্রাথমিকভাবে সেগুলো যথেষ্ট। কিন্তু আপনি কখনোই আপনি এখানে থেমে থাকবেন না, আপনি প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। ডেভেলপ কিভাবে করবেন আমি এবার বলি। এখন আপনি চাচ্ছেন যে স্যার আমি তো ঠিক আছে, আমি প্রাথমিকভাবে কাজ শুরু করলাম, আমি প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকামও করলাম এই সাধারণ ইংলিশ দিয়ে, কিন্তু আমি এক্সপার্ট হতে চাই ইংলিশে। আচ্ছা, এক্সপার্ট কিভাবে হবেন? এক্সপার্ট হওয়ার জন্য টোটাল গ্রামার তো আপনি এখানেই পাবেন। আপনি মনে করেন গ্রামার শিখবেন, হ্যাঁ, তো আপনি প্রথমত কি শিখবেন? ধরেন আপনি এই জেন্ডার অথবা আর্টিকেল শিখবেন, হ্যাঁ, আর্টিকেল ইংলিশ গ্রামার। এই যে আপনি সবগুলো তো ইংলিশেই পাচ্ছেন, এখানেই পাচ্ছেন, তাই না? এই যে ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, এবং এন হলো ইনডিফিনিট আর্টিকেল, দি হলো ডেফিনিট আর্টিকেল, ই কোথায় বসে, অন কোথায় বসে, সবগুলো আপনি এখানে দেখতেছেন না? মনে করেন এখানে দেখে আপনি বুঝতেছেন না, তাহলে আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি আপনি লেখেন, হ্যাঁ, ইংলিশ আর্টিকেল, আর্টিকেল রুলস, হ্যাঁ, আমরা বাংলায় বুঝতে পারবো না। তাহলে আমরা যতগুলো গ্রামার শিখতে চান, এখন আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন, নিজেকে যদি আপনি আপগ্রেড করতে চান, আপগ্রেড করাটা কোনো ব্যাপার না, কাজ শুরু করাটা ব্যাপার। আপনি যদি কাজ শুরু করেন, কাজ শুরু করে আপনি যদি এই নর্মাল ইংলিশ দিয়ে যদি আপনি সারা জীবন কাজ করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, আপনাকে ইংলিশ খুব ডিপ লেভেলে আপনাকে জানতে হবে না। কিন্তু যে কেউ যদি আপনি যদি রাইটিং এর কাজ যদি করেন, যেমন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আর্টিকেল রাইটিং, তখন সেক্ষেত্রে আপনাকে আরো ডিপলি ইংলিশটা জানতে হবে, একদম নিখুঁত ইংলিশ লিখতে হবে, এবং নিখুঁতভাবে আপনাকে কি ইংলিশ গ্রামার বা কোনো শব্দে ভুল করা যাবে না, ঠিক আছে? তখন আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন, প্রতিনিয়ত আপনি শিখতে পারবেন। আপনি যখন বুড়া হয়ে যাবেন, তখন আপনার শিকার শেষ হবে না, শিকার কখনো শেষ হবে না, কিন্তু আপনি প্রতিনিয়ত নিজেকে আপনি আপগ্রেড করতে পারবেন, নিজেকে আপনি আপনার স্যালারিটা বাড়াতে পারবেন, নিজের ইয়াটা বাড়াতে পারবেন। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। তাহলে প্রথম বিষয় হলো, আমি সবাইকে যেটা বলতেছি যে আপনার এখন যতটুকু আছে অতটুকু দিয়ে আপনি শুরু করতে পারবেন। কেন পারবেন? আপনার অন্যতম একটা স্ট্রেংথ হলো কি? আমাদের টেকনোলজি, হ্যাঁ, যেটা আজ থেকে 15 বছর আগে ছিল না। আর আরেকটা বিষয় হলো, এই আপনি এখন যতটুকু আছেন অতটুকু দিয়ে ক্লাস 8 লেভেলের যতটুকু নলেজ আপনার আছে, এটা দিয়ে আপনি মোটামুটি 40-50 হাজার টাকা প্রতি মাসে খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন, ইংলিশে আপনাকে এক্সপার্ট হতে হবে না, হ্যাঁ, মোটামুটি আপনার ইংলিশ লাগবে, বাট অতি ভালো হইতে হবে না। আপনি যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, তাহলে তো ইংলিশ খুব বেশি আপনার লাগবেও না। যদি আপনি ভিডিও এডিটিং রিলেটেড কাজ করেন, তাও লাগবে না। অ্যানিমেশন রিলেটেড কাজ করলে তাও ইংলিশ লাগবে না। ইংলিশ এক্সপার্ট লেভেলে লাগবে কোথায়? যদি আপনি রাইটিং লেভেলে কাজ করেন, রাইটিং টাইপের কাজ করেন, যেমন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আর্টিকেল রাইটিং, এগুলো। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আপনার কাজ হবে কাজ শুরু করা, ইনকাম করা, এবং প্রতিনিয়ত যেটা দরকার বা যেভাবে আপনি চান সেভাবে কি আপনি নিজেকে কি করা, ইমপ্রুভ করা। তো আপনি ইংলিশ গ্রামার আর্টিকেল অথবা শুধু ইংলিশ গ্রামার বাংলা লিখে সার্চ করেন, আপনি বাংলাতেও অনেকগুলো ইংলিশ গ্রামারের টিউটোরিয়াল পাবেন। আস্তে আস্তে শিখেন না। এই যে টেন্স শেখার সহজ উপায়, হ্যাঁ, ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে, জিরো থেকে হিরো, আপনার তো হাজার হাজার জিনিস তো আপনি পাচ্ছেনই। তো আমি যেটা বললাম যে আমরা যতটুকু আছে আপনার ওটুকু দিয়ে কিভাবে শুরু করবেন এবং কিভাবে আপনি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করবেন। আমি কখনোই বলতেছি না যে আপনি এই অবস্থায় থেকে যান। যদি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন, যদি আপনি নিখুঁত ইংলিশ লিখতে পারেন, তাহলে আপনি ধরে নেন যে আপনি কি মাসে 2 লক্ষ টাকা আপনার জন্য সুনিশ্চিত। মাসে 2 লক্ষ টাকা আপনি সুনিশ্চিত ইনকাম করতে পারবেন। কিন্তু বর্তমানে যদি আপনি খুব দুর্বল ইংলিশের অধিকারী হন, দুর্বল ইংলিশ হয়, কোন রকম আপনি 20-30 হাজার টাকা বা 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এর বেশি হতে হলে আপনাকে ইংলিশে কি হতে হবে? নিখুঁত হতে হবে। তো ইংলিশে আপনি বর্তমানে নিখুঁত না, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি আপনার চেষ্টা চালিয়ে যান, আপনি নিখুঁত হবেন, অবশ্যই হবেন। কেউ মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, সবাই দুনিয়াতে আসার পরেই শিখে, আপনিও শিখবেন। সুতরাং আপনি আজকে কি অবস্থায় আছেন, আজকে ইংলিশে ভালো নাকি খারাপ, হ্যাঁ, ইংলিশ আপনি পারেন কি পারেন না, তাতে আসলে কোনো কিছুই যায় আসে না। আপনি শিখতে চান কি চান না, নিজেকে ইমপ্রুভ করতে চান কি চান না, সেটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা ইংলিশের মূল যে দুটো জিনিস, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং, এই দুটার মধ্যে আমাদের সকল কিছু চলে আসছে।
আমরা যদি যে কোনো কিছু পড়তে পারি, পড়ে যদি বুঝতে পারি, আবার যে কোনো কাগজ যদি লিখতে পারি, আমাদের ফ্রিল্যান্সিং এর আর কোনো বাধা নাই, আমাদের আর কিছু লাগবে না। আমাদের স্পিকিং বা রাইটিং, লিসনিং এগুলো আমাদের লাগবে না। আর এই দুইটা যদি আপনি পরিপূর্ণভাবে করতে থাকেন, কাজ করতে থাকেন, একই রকম শব্দগুলো বারবার আপনি ইউজ করবেন, তখন আপনি বায়ার শব্দগুলো মুখে বললেও বুঝবেন, বায়ার আপনি বলতেও পারবেন, হ্যাঁ, সহজ হয়ে যাবে একদম। তাহলে আপনি শুধুমাত্র মনোযোগ থাকবে কোথায়? আপনার রিডিং এবং রাইটিং এ, শুধু রিডিং এবং রাইটিং, এই দুটো হলেই যথেষ্ট। আমাদের এতটুকু হইলো। এখন আমি কিছু টুলস নিয়ে আলোচনা করব। এখন আমি আরেকটা পার্টে যাচ্ছি। আমাদের ক্লাসটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? সবাই কি ঠিকঠাক মতো আছেন? দেখি কজন আছে আমাদের ক্লাসে যুক্ত আছেন। এখন 112 জন। আচ্ছা, এখন আমাদের শেষ পর্ব। এখন আমি আলোচনা করব কিছু টুলস নিয়ে, ইংলিশ লেখার কিছু টুলস নিয়ে। টুলস দেখুন, প্রথম হচ্ছে আর্টিকেল স্পিনিং টুলস। আর্টিকেল স্পিনিংটা হলো, আপনি যদি গুগলে সার্চ করেন আর্টিকেল স্পিনার সফটওয়্যার লিখে যদি আপনি বাংলায় আপনি যদি সার্চ করেন, হ্যাঁ, অনেকগুলো আপনি আর্টিকেল স্পিনার সফটওয়্যার পাবেন। আর্টিকেল স্পিনার হলো, অথবা আর্টিকেল স্পিনার অনলাইন, আর্টিকেল স্পিন অনলাইন, বা আর্টিকেল স্পিনার অনলাইন, বা আর্টিকেল স্পিনিং সফটওয়্যার, হ্যাঁ, লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেকগুলা আর্টিকেল স্পিনিং সিস্টেম পাবেন। যে ফ্রি আর্টিকেল স্পিনার.com এরকম অনেক কিছু পাবেন। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো একটা টেক্সটকে ঘুরিয়ে লেখা। ঘুরিয়ে লেখা বলতে কি, যেমন আমি বললাম হি ইজ এ গুড বয়, হ্যাঁ, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখন আমি সে একজন ভালো ছেলে এটাকে আমি অন্যভাবে বলবো। যেমন আমি বলতে পারি সে একটা অমায়িক ছেলে, হ্যাঁ, সে খারাপ ছেলে না, তার মতো ছেলে হয় না, তার মতো ছেলে আমি আর জীবনে দেখি নাই। হ্যাঁ, সবগুলোর মিনিং কিন্তু একটাই, বাট আমরা ভিন্নভাবে জিনিসটাকে লিখতেছি। তো আমাদের লেখার বিভিন্ন পর্যায়ে গিয়ে আমাদেরকে পুরো আর্টিকেলটাকে স্পিন করতে হয়, মানে ভিন্ন ভাষায় লিখতে হয়। কেন লিখতে হয়? ওই যে একই শব্দ দিয়ে যদি আপনি লেখেন, তখন ফেসবুক এটাকে স্প্যামিং মনে করে। এই কারণে আমাদেরকে বারবার কি করতে হয়, শব্দটাকে ঘুরিয়ে লিখতে হয়। মিনিংটা সেম থাকবে, কিন্তু শব্দটা ঘুরিয়ে লিখতে হয়। তো আমি একটা জিনিস লিখে বুঝাচ্ছি, হি ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কিভাবে হবে? আমি যদি এখানে লিখি স্পিন টেক্সট, I am not a robot. এই যে হি ইজ এ গুড বয়, এখানে লেখা আসলো কি হি ইজ এ ডিসেন্ট কিড। তাহলে হি ইজ এ গুড বয়ের যে অর্থ, হি ইজ এ ডিসেন্ট কিড। গুডের পরিবর্তে লেখা হচ্ছে ডিসেন্ট, আর বয়ের পরিবর্তে কিড। তাহলে এটার অর্থ কি? সে একটা ভালো ছেলে। হ্যাঁ, হি ইজ এ ডিসেন্ট কিড, এটার অর্থ ভালো ছেলে, এটার অর্থ ভালো ছেলে। তাহলে এইভাবে আমরা এরকম গুগলে সার্চ করে অনেকগুলো আর্টিকেল স্পিনার টুল পাবো। ওই টুলের মাধ্যমে আমরা কি করতে পারবো? আর্টিকেল স্পিন করতে পারবো। কোন একটা লেখা আপনার যেটা প্রয়োজন হবে, বায়ার আপনাকে বলবে যে তুমি এই একটা লেখা তোমাকে দিলাম, এই লেখাটা তুমি মূল ভাবটা ঠিক রেখে বিভিন্নভাবে লিখে তুমি কি করো, বিভিন্ন জায়গাতে ফেসবুকে পোস্ট করো। তখন ওই লেখাটাকে বিভিন্নভাবে লিখতে আপনার অনেক সময় আপনার প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি এইভাবে লিখেন, আপনার আর কোনো সময় লাগবে না। ঠিক আছে? আপনি যদি এইভাবে আর্টিকেল স্পিনার টুল দিয়ে যদি লেখেন, আপনি অনেক লম্বা আর্টিকেল সহজে আপনি কি স্পিন করতে পারবেন। যেমন আমি যদি পুরো জিনিসটাকে যদি স্পিন করি, কোথায় এই পুরো জিনিসটাকে যদি আমি এখানে দিই, কপি করলাম, কপি করে যদি আমি এখানে স্পিন করি, যা পুরো জিনিসটাকে স্পিন করলে, এই যে স্পিন, কোথায় স্পিন টেক্সট, যা পুরো জিনিসটা স্পিন হয়ে যাবে। আপনারা এটা বুঝতে পারতেছেন, এটা লোড হতে একটু লেট হচ্ছে। এই যে পুরো জিনিসটা স্পিন হয়ে গেল। ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ প্রম্পটিং। তারপর এখানে বলেছে অ্যাডভান্স শোকেসিং ইজ ডোমেস্টিক, মানে পুরা লেখাটা চেঞ্জ, পুরা লেখার ভাবগুলোকে চেঞ্জ। হ্যাঁ, যেমন সে একটা ভালো ছেলে, তার মতো অমায়িক ছেলে হয় না। দুইটার সেন্স কিন্তু সেম। সে একটা ভালো ছেলে, এটার অর্থ হলো সে ভালো, তার মতো অমায়িক ছেলে হয় না, এটার মূল বিষয় হলো কি সে ভালো।
তো আপনারা এইভাবে আর্টিকেল স্পিনিং টুলস, হ্যাঁ, এটা হলো একটা বিষয়। আমি আরেকটা টুলসের সাথে পরিচয় করাই দিই, কপি স্কেপ টুলস। কপি স্কেপ দেখেন, কপি চেকার। আপনি যদি গুগলে সার্চ করেন কপি চেকার লিখে যদি সার্চ করেন, মানে আপনি কোন একটা লেখা আপনি পাইছেন অনলাইনে, ওই লেখাটা কপি কিনা, হ্যাঁ, এখানে কপি স্কেপ, কপি চেকার অথবা প্লেজারিজম চেকার লিখে যদি আপনি সার্চ করেন, এই বা কপি রাইটিং চেকার এরকম লিখে যদি সার্চ করেন, অনেকগুলো আপনি পাবেন। তার মধ্যে সবচেয়ে এই যে ডুপ্লি চেকার, হ্যাঁ, তারপর সবচেয়ে বড় হলো কপি স্কেপ। এই যে কপি স্কেপ, কপি স্কেপ হলো এমন যে কোন একটা লেখা আসল কি নকল সেটা সেটা যাচাই করা। কেউ কোন একটা লেখা আপনাকে নকল একটা লিখে দিলেও, একটা মনে করেন নকল লেখা, একটা কবিতা আপনাকে কেউ লিখে দিল, এখন আপনি তো মনে করছেন এটা সেই লেখছে যে আপনাকে দিয়েছে, কিন্তু আপনি যদি কপি স্কেপ দিয়ে যদি সেটা চেক করেন, তাহলে এটা কোথায় আছে, কোন ওয়েবসাইটে সেটা আছে বা কোন বইতে আছে সেটা আপনাকে অনলাইন থেকে বলে দিবে যে এটা অমুক বই থেকে নেওয়া হয়েছে বা এটা অমুক সাইট থেকে নেওয়া হয়েছে। সারা পৃথিবীর সব জায়গা থেকে সে চেক করে আপনাকে বলে দিবে। তো আপনি কপি স্কেপ হলো একটা বড় সফটওয়্যার, এটা পেড সফটওয়্যার, এটার অনেক ভালোভাবে কাজ করা যায়। বাট আপনি যদি কপি চেকার লিখে যদি সার্চ করেন, এখানে প্লেজারিজম চেকার, তারপর কি ডুপ্লি চেকার, এরকম অনেকগুলো আপনি ফ্রি সিস্টেম পাবেন যেখানে আপনি আপনার লেখাটাকে কপি কিনে, মানে ওই আপনি যে লেখাটা আপনার চেক করতে চাচ্ছেন, যে লেখাটা সে নিজে লিখেছে নাকি সে অন্য কোথাও থেকে কপি করে লেখছে, ঠিক আছে, এটা চেক করার প্রয়োজন হলে এটা আপনারও প্রয়োজন হতে পারে, বাইরেরও প্রয়োজন হতে পারে, তখন আপনি এটা লিখবেন, লিখে কি এটা ইয়া করতে পারবেন, ডুপ্লি চেকার বা কপি চেকার। আচ্ছা, এরপর আরেকটা টুলস হলো আমি এখানে দেখাই, মনে করেন টাইপিং টুলস। আপনি ইংলিশে টাইপ করবেন, ইংলিশে টাইপ করতে হলে তো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, তাই না? আমাদেরকে আপনি কি করবেন, আপনি ড্রাইভে যাবেন, drive.google.com, আপনি মুখে বলবেন আর ইংলিশে লেখা হয়ে যাবে। আপনি গুগল ড্রাইভে যাবেন, তারপর আপনি যাবেন কোথায়, আপনি নিউতে যাবেন, নিউ থেকে একটা ডকুমেন্ট খুলবেন, নিউ থেকে ডকুমেন্ট, ওকে, খুললাম। খোলার পর আপনি যাবেন এখান থেকে কোথায়, টুলস থেকে যাবেন ভয়েস টাইপিং কিসে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, হ্যাঁ। এবার আমরা মাইক্রোফোনটা অন করি। করিম is a good boy. He goes to school every day. He read with his full concentration. Then, ঠিক আছে, তো এইভাবে আমরা বলতে থাকবো আর সে কি লিখতে থাকবে। আমরা এভাবে কথা যাই হোক, সে ইংরেজি বুঝে, বাংলাটা বুঝতে তার অসুবিধা হচ্ছে, বলবো। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা এভাবে কথা বলতে থাকবো, সে লিখতে থাকবে, হ্যাঁ, এটা একটা বিষয়। আমি যদি তাকে যদি বাংলা বলাতে চাই, বাংলাও সে লিখবে। দেখেন, আমি যদি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিই, বেঙ্গলি, মানে মুখে বলবেন, ডাটা এন্ট্রি হয়ে যাবে। আপনি বাংলা আরবি যেটাই বলতে চান না কেন সেটা সে লিখে দিবে। আমি বাংলাদেশে লিখে, হ্যাঁ। করিম খুব ভালো ছেলে, সে প্রতিদিন ঠিক মতো স্কুলে যায়, সে প্রতিদিন ভাত খায়, সে প্রতিদিন খেলাধুলা করে, ঠিক আছে, এভাবে আপনি বলতে থাকবেন আর সে লিখতে থাকবে। আর কোনো কিছু বলার নাই, কি আর বলবো, এত বলে লাভটা কি হবে, ঠিক আছে না? আমি যা বলতেছি সবকিছু কিন্তু সে লিখে ফেলতেছে। বলেন এর মতো সহজ জিনিস আর কি হতে পারে? তাহলে আমাদের আগে যেরকম একটা সিস্টেম ছিল যে আমাদেরকে নিজের হাতে টাইপ করতে হবে, এখন আপনি বলবেন আর অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। দেখেন কি মজা, আহা কি মজা, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। সে হচ্ছে লিখতে পারতেছে, ঠিক আছে না?
আমি কি সবাইকে বুঝাতে পারছি? মানে আগে আমাদেরকে নিজের হাতে লিখতে হইতো, এখন আমরা বলবো আর কম্পিউটার লিখবে। আমাদের টেকনোলজি আমাদের ল্যাঙ্গুয়েজটাকে কতটা সহজ করে ফেলছে। আচ্ছা, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে হলো কপিস্টা ক্লু, সিম্পল ইজি ইংলিশ ভার্সেস স্ট্যান্ডার্ড ইংলিশ, সিম্পল গ্রামার ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট, স্পেস টু টেক্সট কনভার্ট, ভয়েস টু টেক্সট। তারপর হলো ক্লাস, আপনি ক্লাস 8 এর গ্রামার বইটা অনলাইন থেকে পাবেন। ওই ক্লাস 8 এর গ্রামার, ইংলিশ গ্রামার বইটা যদি ভালোভাবে পড়ে ফেলেন, তাহলে আপনার প্রাথমিকভাবে যদি কিছু কমতিও থাকে সেটা আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস 8 এর ইংলিশ গ্রামার বইটা আপনি অনলাইন থেকে পাবেন, অথবা একটা কিনে ফেলবেন। আমাদের ক্লাস এতটুকুই ছিল। তাহলে আপনারা কি ফ্রিল্যান্সিং এর বিষয়টা, আমি আজকে ইংলিশে যতটুকু বললাম, মূলত আমার আজকের ক্লাসে যেটা আমি বুঝাইলাম সেটা হলো ইংলিশটা ভয় পাওয়ার কোনো কিছু না, কঠিন কোনো কিছু না। 2 নম্বর হলো, আজ থেকে 15 বছর আগে যতটুকু ইংলিশ কঠিন ছিল, আজকে আমরা ইংলিশটা আমরা কি আজ থেকে 15 বছর আগে একজন ইংলিশে পিএইচডি এতটা কনফিডেন্টলি ইংলিশ বলতে পারতো না বা লিখতে পারতো না, আমরা এখন যতটা কনফিডেন্টলি জানি, কনফিডেন্টলি বলতে পারি বা লিখতে পারি। ফ্যাক্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে? তো আমরা এখন অনেক স্মার্ট। সুতরাং ইংলিশটা এখন আমাদের শুধুমাত্র কি না, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না। এখন ইংলিশটা আমাদের হলো কি টেকনোলজির একটা বিষয়। আমরা যদি আগের মতো পাঠ্যপুস্তক দিয়ে যদি ইংলিশ লিখি, ইংলিশটা অনেক কঠিন। কিন্তু আমরা যদি টেকনোলজির হেল্প নিয়ে যদি ইংলিশ করি, তাহলে আমাদের জন্য ইংলিশটা খুব সহজ। আর ইংলিশের জন্য আমাদের লাগবে কি, জাস্ট রিডিং অ্যান্ড রাইটিং। আমরা পড়ে বুঝবো আর লিখবো, এই দুটো যদি হয়, আপনি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আর কোথাও কোনো বাধা হবে না। হ্যাঁ, এগুলো করতে করতে আপনার রিডিং এবং স্পিকিং অটোমেটিক্যালি আপনার স্কিল তৈরি হয়ে যাবে। বাট নর্মালি যতদিন বায়ার যখন সাধারণত 1-1.5 লক্ষ টাকা আপনাকে বেতন দিবে, আপনাকে সরাসরি কাজ করাবে, এই পার্মানেন্ট জব দিবে, কোনো কর্পোরেট কোম্পানিতে আপনি কাজ করবেন, তখন হয়তো মাঝে মধ্যে মিটিংয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে, তখন মাঝে মধ্যে তাদের কথা শুনে আপনাকে বুঝতে হবে। বাট ততদিনে আপনি কি এই শব্দগুলো তো কমন শব্দ, ওই শব্দগুলোতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো যার ফলে কি ইংলিশটা খুব একটা ব্যাপার না। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনার এই মুহূর্তে যদি ক্লাস 8 লেভেলের ইংলিশ আপনার নলেজ থাকে, আপনি শুরু করতে পারবেন। আজকের এই ক্লাসটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝে থাকেন, ফলো করে থাকেন, তাহলে আপনি ইংলিশটা আপনার জন্য ভয়ের কোনো কারণ হবে না। জাস্ট আমি আজকে যা শিখিয়েছি এই লেসনগুলো যদি আপনি নিয়ে থাকেন, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি যখন ফলো করবেন, এই যে প্রোফাইল তৈরির ক্লাস আপনি যখন পাবেন, হ্যাঁ, প্রোফাইল কিভাবে তৈরি করবেন, তারপর ইংলিশে কিভাবে তৈরি করবেন, ইংলিশটা কিন্তু সেখানে আছে। গিগের ক্লাসের মধ্যে ইংলিশ আছে, কিভাবে ইংলিশে আপনি গিগটা লিখবেন, কি লিখবেন, কিভাবে লিখবেন, কিভাবে ইংলিশের গ্রামার কিন্তু সেখানেও আছে। হ্যাঁ, তারপর বাইরে রিকোয়েস্টের রিপ্লাই যখন আমি শিখিয়েছি সেখানে ইংলিশ আছে। হ্যাঁ, তারপর প্রত্যেকটা ক্লাসেই আমাদের কি যতগুলো ক্লাস আপনারা করবেন বা যতগুলো রেকর্ডেড ক্লাস আপনারা দেখবেন, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে ইংলিশটা আছে। সুতরাং আজকে আমরা মোটামুটি একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম যে ইংলিশ নিয়ে আসলে ভয়ের কিছু নাই। আমরা ইংলিশটাকে কি খুব বেশি কঠিন কোনো বিষয় না। বা আমরা যদি কোর্সটাকে যদি আপনি ঠিকভাবে করেন, আজকের ক্লাসটা যদি আপনি আরেকবার রিভিউ করার পর এই আপনি তো লেখা এবং পড়া এটা তো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি ফলো করবেন এবং পরিপূর্ণ কোর্সটা করার পর আপনি কাজটাও পরিপূর্ণভাবে আপনার শিখে হবে, প্রসিডিউরগুলো আপনার শিখে হবে, পাশাপাশি আপনার ইংলিশও শিখে হবে। সুতরাং আমাদের যে টোটাল কোর্সটা, এই টোটাল কোর্সের মধ্যে আপনি পাবেন কাজ শিখা, প্রসিডিউর শিখা, এবং এই দুইটার মধ্যেই কি ইংলিশটা অঙ্গাঙ্গিভাবেই জড়িত। এই দুইটা যদি আপনি করেন, অটোমেটিক্যালি আপনার ইংলিশটা শিখা হয়ে যাবে। আমার ক্লাস শেষ। এখন আমার আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি দুঃখিত ক্লাসটা অনেক বেশি লম্বা হওয়ার জন্য। হ্যাঁ, ওসমান আপনি বলেন। আমাদের ক্লাস রিলেটেড প্রসঙ্গ হইতে হবে, ক্লাস রিলেটেড টপিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আপনি ক্লাসের প্রথমে বলেছিলেন ওই ক্লাসের ভিডিওগুলো নিয়ে, ভিডিওগুলো নিয়ে আমাদের যে অ্যাডভান্স ভিডিওগুলো আছে ওগুলো কি
আমরা কোন ভিডিও কখন দেখবো, দিকে কি আমার ফোকাসটা সরে যাচ্ছে। এটা যেহেতু আমার ক্লাসের অংশ, আমার ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, সেই জন্য আমি শুধুমাত্র ইংলিশ রিলেটেড কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো, এবং এটা শেষ হওয়ার পর যখন আমি সাপোর্টে আসবো তখন আমি সকল প্রশ্নের উত্তর দেবো। শুধু ইংলিশ রিলেটেড প্রশ্নগুলো আমাকে একটু কাইন্ডলি করেন। কে আছেন? আমি যতটুকু ক্লাস নিয়েছি, এডিশনাল কোনো কোশ্চেন বা কোনো কিছু না বুঝলে বা এটার বাইরে ইংলিশ নিয়ে কোনো কোশ্চেন কারো আছে কিনা? আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কারো নাই, এখানে তো কারো হাত আমি দেখতে পাচ্ছি না। জি, আজম, আলী আজম, আপনি বলেন। আচ্ছা, ফারহান আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এক মিনিট, ফারহান আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার আছি। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি এখনই একটু পরে হ্যান্ড ওভার করবো। আলী আজম আপনি বলেন। জি স্যার, ওই আপনি তো বলছেন যে আমাদের ওই কোন ইংলিশের যে প্যারাগ্রাফ যেগুলো আমরা বাংলা ট্রান্সলেট না করতে, হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি, মনে করেন বইয়ের এই ফেসেস অথবা এই প্যারাগ্রাফটা আমরা জানি এটা রাইট, হ্যাঁ, হয়তো এটার আমি ইংলিশটা বুঝতেছি না, কারণ এটা রাইট, আমরা জানি এটা রাইট না হলে বই পাবলিশ হতো না, অথবা লেখক লিখতো না, এটা এভাবে দিত না। আমরা জানি যে এটা রাইট, কিন্তু আমি এটার অর্থটা বুঝতেছি না। যদি আমি এটা যদি কপি করে স্যার এই বাংলা ট্রান্সলেটে যদি চার্জ করি, এটা কি অ্যাকুরেট ইংলিশ, অ্যাকুরেট বাংলা অর্থটা আসবে? আমি অনেক বিস্তারিতভাবে বিষয়টা বুঝিয়েছি যে আসবে না। এই যে একুরেটটা আসবে না, এটা আমি অনেক এক্সপ্লেইন করে, ডেসক্রাইব করে, মানুষের ব্রেন ক্ষমতা, কম্পিউটারের ক্ষমতা সবকিছু আমি এক্সপ্লেইন করে বুঝিয়েছিলাম। আমার মনে হয় আপনি হয়তো ক্লাসের ওই অংশটা দেখেন নাই। আমি আপনার জন্য আবারও বলি, কখনো গুগল ট্রান্সলেট কখনো ট্রান্সলেট করতে পারবে না। মানুষ যেভাবে ট্রান্সলেট করে, মানুষ যেভাবে বুঝে, কম্পিউটার কখনো সেভাবে বুঝে না। পুরো একটা প্যারাগ্রাফ যদি আপনি কি করেন, ইংরেজি লেখা যদি বাংলা করেন বা বাংলাকে যদি আপনি ইংরেজি করেন, কোনোভাবেই সে এটাকে ট্রান্সলেট করতে পারবে না। আমি কি বুঝতে পেরেছি? আমরা গুগলকে ইউজ করব শুধু একটা শব্দ, আমরা পুরো জিনিসটা আমরা বুঝবো আমাদের মস্তিষ্ক দিয়ে, কিন্তু বুঝার ক্ষেত্রে যদি কোনো একটা শব্দ আমরা শব্দের অর্থ না পারি বা না বুঝি, সেই শব্দের ক্ষেত্রে আমরা কি করব? গুগলের সহযোগিতা নেব। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এরপর কে আছেন? জি, মতিউর রহমান আপনি বলুন। মাইকটা অন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন যে কপি চেকারের মাধ্যমে লেখাটা চেক করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি লিখতে যেয়ে যদি দুই একটা লাইন যদি কোনো কারোর সাথে যদি অজান্তে মিলে যায়, তাহলে সেক্ষেত্রে এটা কি ফাইবার ধরবে? কপি চেকারের মাধ্যমে? হ্যাঁ। এখন কথা হলো, আপনি অজান্তে মিলে গেলে কখনোই মিলবে না সেটা। আপনি বলি ছোট ছোট লাইন, না না, আমি সেটা কখনোই মিলবে না, সেটা কখনোই মিলবে না। কারণ মনে করেন একই প্যারাগ্রাফ, একই জিনিস 10 জনকে লিখতে বলা হইলো, 1 লক্ষ মানুষকে লিখতে বলা হইলো, 1 লক্ষ মানুষের লেখা কখনোই এক হবে না। মনে করেন আমি আম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললাম, আম, তাই না? আমি এটা বাংলায় আমি বলে দিলাম যে আম একটি সুস্বাদু ফল, আমরা আম খেলে শরীরের উপকার হয়, আপনারা সবাই আম খাবেন, ইহা কেন ভালো জিনিস। এটুকু আমি বললাম। এটুকু আমি যদি 1 লক্ষ মানুষকে যদি বলি, 1 লক্ষ মানুষ কখনো একরকম লেখা হবে না, একটু না একটু না হয় পার্থক্য থাকবে। আর আরেকটা বিষয় হলো, ওই কম্পিউটার ইন্টেলিজেন্স বুঝে যে আপনার কতটুকু মানুষের কতটুকু কি কপি করা হয়েছে কি হয় নাই। এখানে কয়েকটা শব্দ তো কপি হলে কিছু হবে না, শব্দ তো সবার থাকবেই। এখানে কোনো লাইন, 2 লাইন বা 3 লাইন যদি হুবহু কপি হয় তাহলে প্রবলেম হবে। বাট কয়েকটা শব্দ যদি একসাথে হয়, এটা তো কোনো প্রবলেম নেই, এটা তো কোনো কপি না। আর এটা আপনাকে একদমই বুঝতে হবে না, হ্যাঁ, অন্য কারোর সাথে মিলে যাচ্ছে কি যাচ্ছে না ওইটা আপনাকে কখনোই চিন্তা করতে হবে না। আপনি যেটা চিন্তা করবেন যে আপনি কখনো কারো জিনিস কপি করবেন না, কারো থেকে দেখে দেখে লিখবেন না। আপনি যা লিখবেন নিজের চিন্তা ভাবনা করে বাংলাকে মনে মনে আপনি চিন্তা করবেন, সে বাংলা সেন্টেন্স গুলোকে লিখবেন, বাংলা থেকে আপনি ইংরেজিতে কনভার্ট করে লিখবেন। আপনি যদি এভাবে লিখেন তাহলে কি কখনো কারোর সাথে মিলবে না, এবং এটা নিয়ে আপনার কখনো টেনশন করতে হবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এরপরে কে আছেন? সজীব বলেন। আসসালামু আলাইকুম স্যার। নাম? স্যার, আমি প্রশ্নটা ছিল যে আমি যখন ফাইবারে স্যার ভাইয়ার রিকোয়েস্টে যাব, স্যার তখন যদি আমি যে গুগলের ট্রান্সলেশন থেকে যদি অর্থগুলো দেখে করি আর কি, পরে যদি ভাইয়ার রিকোয়েস্ট করতে তো আবার দেরি হয়ে যাবে, ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? মানে যদি একটু দেরি লেট হয়?
এখন কথা হলো ওগুলো তো করতে আপনার সময় লাগবে না। তো কথা হলো আমি বাই রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আমি বলেছি যে 3 ঘন্টা ধরে আপনি রিপ্লাইটা লিখবেন। হ্যাঁ, 3 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, লিখতে লিখতে যদি আপনার ওই রিকোয়েস্টে চলে যেতে চলে যাক, আপনি সারাদিন একটা রিকোয়েস্ট যদি ঠিকঠাক মতো পাঠাতে পারেন, একটাই আপনি কাজ পাবেন। আর যদি আপনি তাড়াহুড়ো করে যদি ডেইলি 100 টাকা আপনি রিকোয়েস্ট পাঠান তাড়াহুড়ো করে লিখে, একটা লাভ তো লাভ হবেই না, আপনার অ্যাকাউন্টে আপনার সাসপেন্ড হয়ে যাবে। আপনি অবশ্যই গুগলে সার্চ করে সময় নিয়ে যথেষ্ট ভালোভাবে আপনি লিখবেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ওটা থাকুক বা চলে যাক সেটা আপনি চিন্তা করবেন। ওটা যদি চলেও যায় তারপর আপনার লাভ। আপনি যে এতক্ষণ ধরে লেখছেন, লেখার প্র্যাকটিস তো আপনার হয়েছে, সেটাই লাভ। আপনি যে এতক্ষণ ধরে গুগলে সার্চ করছেন, এই গুগলে সার্চ করাতে অনেকগুলো নতুন শব্দ আপনার কি ভোকাবুলারি আপনার শিখা হয়েছে, সেটাই লাভ। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। ফলাফলটা হয়তো ইনস্ট্যান্ট আসে না, হ্যাঁ, ফলাফলটা হয়তো ইনস্ট্যান্ট আসে না, কিন্তু ওগুলা কি একটা পরিশ্রম করা মানুষ আর পরিশ্রম না করা মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এরপরে কে আছেন? ইংলিশ নিয়ে যে কোনো প্রশ্ন। সানাউল্লাহ কি হাতটা উঠছে? উঠছে কি? হ্যাঁ বলেন সানাউল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বলছিলেন যে যে বাইরে যদি কোনো ডিসক্রিপশন দেয় যে মানে যে এটা দিলে তো আমরা 10 বার বা 10 বার উপর আমরা পোস্ট করতে পারবো না। এখন এটা যদি 10 বার পরে পরিবর্তন করতে হয়, যে আপনি একটা টুলস দেখাইছিলেন যে এই টুলসের মাধ্যমে যদি পরিবর্তন করে দিয়ে সমস্যা হবে কি? বাবারে হ্যাঁ, এটা আমাদের এই ক্লাসের মূল বিষয়বস্তু না, এটা আমি এমনিতে দেখিয়েছি। এটা আসলে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু না। মূল বিষয়বস্তু হলো ইংলিশ। ওগুলো আমাদের আর্টিকেল রাইটিং এর যখন ক্লাস হবে তখন বারবার আসবে। আচ্ছা, তারপর আপনি কোশ্চেনটা করেন। এই কোশ্চেন মানে যদি আমি মানে যে 10 বার শেয়ার করার পরে যদি এটা আমি আবার এই যে টুলসের মাধ্যমে যদি পরিবর্তন করি তাহলে সমস্যা হবে কি? স্পিনের মাধ্যমে পরিবর্তন করলে আমরা যখন কমেন্টস করব বা লেস ইম্পর্টেন্ট কাজগুলো যখন করব তখন এক্ষেত্রে সমস্যা হবে না। আর যখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো করব তখন স্পিনারের মাধ্যমে করা যাবে না, তখন মাথা দিয়ে করতে হবে। যাই হোক, স্পিনার এবং কপি স্কেপ এই প্রসঙ্গগুলো বাদ। হ্যাঁ, এগুলো মনে করেন যে আমি বলিনি, এগুলো আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় ছিল ইংলিশ গ্রামার লেখা, ইংলিশে লেখা, ইংলিশে পড়া বোঝা, ইংলিশে বাইরের সাথে কথা বলা। হ্যাঁ, এই বিষয়গুলো ছিল আমাদের প্রাসঙ্গিক বিষয়। কেউ কি আছেন? আমি কাউকে এখানে দেখতে পাচ্ছি না। আর কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমার আরো মনে হয় যে ইংরেজি যে ভীতি, এই ক্লাসটা যারা পরিপূর্ণভাবে দেখবে তাদের ইংরেজি ভীতিটা দূর হবে। আর এই নর্মাল ইংলিশ এবং ফ্রিল্যান্সিং ইংলিশের মধ্যে পার্থক্যটাও বুঝতে পেরেছেন। আর ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য আমরা কিভাবে কি করতে হবে সেটাও পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো কেউ যদি ইংলিশে একদমই বেসিক থেকে থাকেন, আশা করি আজকের ক্লাসটা করার পর আপনারা ইংলিশ নিয়ে একটা টোটাল সলিউশন পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ। আমি এই ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।